আচ্ছা, এখানে বলে দিলাম পজিশন ফিক্সড, টপ থেকে 0, লেফট থেকে 0। সেভ করলে একটা প্রবলেম হবে, এটা হচ্ছে এরকম চলে আসবে। এরপর আমি জেড ইনডেক্স দিয়ে উপরে আনছি। জেড ইনডেক্স দেন একটু বেশি করে দিয়ে দিলাম আমি। আসছে? এবার একটু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, যেহেতু ফিক্সড হয়ে যায়, অন্য সেকশনের উপরে গেলে দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার সাদাই থাক। কোথায় প্রবলেম? ছবিটা উপরে উঠবে, কারণ এটা তো জায়গা ছেড়ে দিচ্ছে না, এখন তো এটা উপরে উঠবে। কিন্তু আমার তো অর্ধেক আসছিল কেন? নিশ্চয়ই কোনো একটা ভুল করছেন কোথাও। একটু দেখেন তো, কন্টেন্ট এরিয়াকে ধরে আপনি পজিশন সিলেক্ট করছেন, ছবি উপরে উঠে যায়, এটা যাবে, কারণ এই তো জায়গা ছেড়ে দিয়েছে। সলিউশন আছে, একটু অন্যভাবে কাজ করতে হবে। এটা সলিউশন আছে, কিন্তু একটু অন্যভাবে কাজ করতে হবে। একটু কপি করতে হবে। এটা আপনার ওই আলাদা ইয়ে না আছে, ক্লাস না হবে। আর এই আবার জানা লাগবে। আর একটা সমস্যা আছে। তো এটা দেখাইতেছিলাম, তাই না? এখন আমার কাজ কি, এই ফিক্সড ক্লাসটা যদি আমি এখানে বসাই দিই তাহলে ফিক্সড হয়ে যাবে, আর যদি তুলে দিই তাহলে আর ফিক্সড থাকবে না। এই তো কাজ, ফিক্সড তুলে দিলাম আর আমি দুইটা পদ্ধতি দেখাই, দেখেন কিভাবে করা সম্ভব। শুধু সমস্যা এটাই, ছবি নিতে চলে যাচ্ছে। ছবি নিতে সলিউশন করা যায়, তখন একটু লজিক্যালি চিন্তা করতে হয়। দেখেন, হ্যাঁ আচ্ছা, ছবিটা যদি আমরা ডিসপ্লে নাম দিই, না ডিসপ্লে নাম না, ডিসপ্লে কি যেন কথা, প্রোগ্রামের জন্য ডিসপ্লে কোনটাই কাজ হবে না, ওটা ফ্লোটের জন্য, আপনার ডিসপ্লে পজিশনের জন্য। আচ্ছা দেখাই, আমরা উইন্ডোকে যখন কি করব, স্ক্রল করব, তাই তো, তখন একটা ফাংশন রান হবে, ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, ভেরিয়েবলের নেওয়ার জন্য তিনটা কিওয়ার্ড আছে, একটা আছে সরি সের মতো নিচ্ছি, পিএসপি এর মতো। একটা আছে var কিওয়ার্ড, আর একটা আছে let কিওয়ার্ড, আর একটা আছে const। তিনটা কিওয়ার্ড আছে, ঠিক আছে। ভেরিয়েবল যদি var কিওয়ার্ড দেন, তিনটা পার্থক্য আছে। var কিওয়ার্ড মানে কি, সাপোজ এখানে আপনি বললেন 1 সমান সমান ধরেন 1, একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলেন। দ্বিতীয়বার যদি আবার সেই একই কথা লেখেন, ভেরিয়েবল 1 সমান সমান 2, তাহলে কি হবে, এটা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে এই ভ্যালুটা চলে আসবে। এটা আমাদের লাগে অনেক সময়, যে এটা যদি হয় তাহলে ভেরিয়েবলের মান থাকবে এটা, আদারওয়াইজ ভেরিয়েবল মান থাকবে এরকম, এরকম আমরা করি। এটা হচ্ছে ভেরিয়েবল var। তার মানে var যদি ব্যবহার করি তাহলে আমরা যে ভেরিয়েবল নেম দিছি, সেই ভেরিয়েবল নেমের ভ্যালুগুলো আমরা যেমন মনে হচ্ছে তেমন চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আরেকটা আছে let। let করে দিলাম সাপোজ 2 ইকুয়াল ধরেন 2, ঠিক আছে। পরবর্তীকালে যদি আপনি এভাবে লেখেন let 2 ইকুয়াল 3, তাহলে একটা এরর দেবে, ঠিক আছে, একটা এরর দেবে। এররটা দিবে কি, আপনি এই ভ্যালুর মানে এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন, এই অধিকার আপনার আছে, বাট এই let কথাটা আর সেকেন্ড টাইম ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? জাস্ট 2 সমান সমান 3, তার মানে কি, সে তখন ধরে নেবে যে এই 2টা হচ্ছে একটা let ভেরিয়েবলের মাধ্যমে একটা ভেরিয়েবল তৈরি করছি। রেফারেন্সটা বুঝছেন? 2 সমান সমান 4 দেওয়া লাগবে তো, যা দিবেন এখানে সমস্যা নেই, সে এই 2টাকে এই 2টার ভ্যালুটা রিপ্লেস করে এটা বানাই দিবে। বাট শুরুতে যে var কিওয়ার্ড বা let কিওয়ার্ড আমরা লিখতাম, ওই let কিওয়ার্ডটা আর লেখা যাবে না। এতটুকু ডিফারেন্স। মানে আমি কিগুলো আপনার ভ্যালুগুলো পাল্টাতে পারবো, কিন্তু ওই যে আগে কিওয়ার্ডটা লেখা যাবে না। না। ভেরিয়েবল var এবং let সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। পার্থক্য হচ্ছে var দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি, পরবর্তীকালে ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে গেলে আবার সে var কিওয়ার্ডটা লিখতে হয়, বা না লিখলেও চলে, ঠিক আছে। বাট যদি আমরা let কিওয়ার্ডের মাধ্যমে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি, তাহলে পরবর্তীকালে ওই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে গেলে ওই let কিওয়ার্ডটা লেখা যাবে না।
জাস্ট ওই ভেরিয়েবলের নেমটা দিয়ে সমান সমান ভ্যালুটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? আমরা যে ক্ষেত্রে পরবর্তী চেঞ্জ করার প্রয়োজন হবে সেক্ষেত্রে লেট ইউজ করবো। ইচ্ছা ভার লেট যেটা ব্যবহার করতে মনে চায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটা যারা প্রোগ্রামিং করে, হ্যাঁ আমি দেখাচ্ছি, যারা প্রোগ্রামিং করে তারা এই জিনিসটা তাদের ইচ্ছা মতো ব্যবহার করে। এটা ব্যবহার করার কিছু ফ্যাসিলিটিও আছে। ধরেন আমি একটা ভেরিয়েবল একটা অ্যাসাইন করে দিলাম লেট দিয়ে, পরবর্তীকালে যখন আমি আবার লেট দিয়ে সেম ভেরিয়েবল অ্যাসাইন করতে যাবো তখন এরর দেবে। সে এরর দেখে আমি বুঝে ফেলবো যে ভেরিয়েবল তো অলরেডি আমি অ্যাসাইন করে রাখছি, তা আমি সতর্ক হতে পারবো, ঠিক আছে? আমার কাজের ক্ষেত্রে কিন্তু বেশ একটু সুবিধা হয়ে যাবে। তো কাজ অনুযায়ী আমরা যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করে থাকি। আরেকটা আছে কনস্ট। এখানে মনে করেন আমি বলে দিলাম 3 = 3। সেকেন্ড টাইম এই ভেরিয়েবলের নামও নেওয়া যাবে না, এটা আইডির মতো। স্যার তাহলে কি এটা একবারই কাজ করবে এক পেজে? না, এক পেজে না, আমি দেখাচ্ছি। 3 = 4। এখন সেকেন্ড টাইমে মানে এই ভেরিয়েবলের ভ্যালু তো চেঞ্জ করাও যাবে না, এবং কনস্ট দিয়ে 3 কথাটা ব্যবহার করা যাবে না। কেমন আইডির মতো, জাস্ট আইডির মতো। আইডি যেমন আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে, যখন খুশি তখন ব্যবহার করতে পারেন, কিন্তু ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন না। কনস্ট 3 লেখা যাবে না, কনস্ট 3 লেখা যাবে না, কনস্ট 4 5 যা মনে হচ্ছে লিখতে পারেন। আবার এই ভ্যালুটা আপনারা যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারেন, ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। ভেরিয়েবল ব্যবহার করতে পারেন আপনি যত জায়গায় খুশি তত জায়গায়, কিন্তু ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন না। এটাও লাগে, এটাও লাগে আমার জায়গায়। যেমন আপনি আইডি জাতীয় কোনো কাজ করবেন, আপনি চাচ্ছেন না যে এই ভ্যালুটা কোনোভাবে চেঞ্জ হোক, এটা কমান্ড হিসেবে একবারে অনেকটা ওরকম। কনসেন্সে যেমন আমরা কিছু লিখে রাখলে ওটা হ্যাঁ, এটা হচ্ছে যখন আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করি তখন ওই ফিল্ডগুলো আমরা নিজেরাই বুঝি। এখন যেহেতু কাজ করতেছি না, এই জন্য হয়তো এটা অনেকটা দরকার কি আমার এত কিছু জানার, এখন একটা মনে হইতে পারে আপনার লাগে কাজের সুবিধার্থে। বিশেষ করে লেটটা আমি বেশি ব্যবহার করি। আমি একটা ভ্যালু দিয়ে রাখলাম, উপরে একটা ভ্যালু, একটা কাজের জন্য একটা ভেরিয়েবল অ্যাসাইন করে কাজটা শেষ করলাম। সেকেন্ড টাইম যদি আমি আবার সেই সেম ভেরিয়েবল নেই, তাহলে আমার উপরের কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, উপরের কাজটা আর পাবে না, তাই না? এই জন্য আমি যদি লেট ব্যবহার করি তাহলে ভেরিয়েবলটা আর দ্বিতীয়বার অ্যাসাইন করতে পারতেছি না। আমার সতর্ক করে দিল যে তুমি কিন্তু ব্যবহার করে ফেলছো, আমি আর একটা নাম দিলাম, নামের তো অভাব নেই। ওকে, কোথা থেকে কোথায় চলে আসলাম। সাপোজ আমি লেট দিয়ে কাজ করি, স্ক্রল টপ ইকুয়াল টু, আর এই স্ক্রল টপটা কি উপর থেকে নিচে আসবে তাই বুঝায়? মানে এখানে হ্যাঁ, স্ক্রল টপ এটা কি বুঝায়? আচ্ছা বোঝাচ্ছি। স্ক্রল টপ, স্ক্রল টপ মানে হচ্ছে আমরা উপর থেকে কতটুকু স্ক্রল করলাম, ওই ইউনিটটা ধরা। আমরা ওই যে পজিশন যেরকম টপ থেকে 20 পিক্সেল, উপরে 20 পিক্সেল রাখি তারপর 20 পিক্সেল, হ্যাঁ। আর এখানে হচ্ছে উপরের কত পিক্সেল আমি স্ক্রল করতেছি ওই ইউনিটটা ধরা, কত পিক্সেল করতেছি দেখেন, আমি দেখাচ্ছি। এখানে আমি বলে দিলাম $, উইন্ডো ডট স্ক্রল টপ, এটা একটা ফাংশন। আমি যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ, মনে আছে তো কনসোল লগ ভেরিয়েবলটা এখানে আমি দিয়ে দিই, চলে আসেন। যখন আমি স্ক্রল করব তখন এই ভেরিয়েবলটা তৈরি হয়ে যাবে, পাশাপাশি ভ্যালুটা কনসোল লগে বসে যাবে, তাই তো? রিলোড করি, ইনস্পেক্ট করি, দেখি কি হয় কনসোল লগে। আচ্ছা, এখানে নিচে নামাই দিই, কনসোল। খেয়াল করেন যখন স্ক্রল করতেছি কত পিক্সেল স্ক্রল করেছি দেখাচ্ছে এখানে, আবার স্ক্রল করেন দেখাচ্ছে নিচে। মানে স্ক্রল টপ মানে উপর হইতে মাপে, উপর থেকে মাপবে, স্ক্রল টপ মানে উপরে যাওয়া না স্ক্রল টপ মানে উপরে যাওয়া না, উপর থেকে ইউনিটটা মাপলো। এরপরে আমি কন্ডিশন বসাই দিলাম, ইফ স্ক্রল টপ কি হয় যদি লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল 200। এই 200 মানে হচ্ছে 200 পিক্সেল। এই যে এখানে আপনাকে যে পিক্সেল গুলো দেখাই দিচ্ছে এই কনসোল লগে এগুলা, তাহলে কি হবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিলাম $, ফার্স্ট ব্র্যাকেট, কার সাথে অ্যাড হবে?
এই যে হেডার বিজির সাথে কপি করি, ডট হেডার বিজি ডট অ্যাড ক্লাস ফিক্সড। এখানে আবার ডট দেন না, অ্যাড ক্লাসের ভিতরে, তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, রিলোড করেন। যত সময় স্ক্রল না করবো তত সময় পর্যন্ত ফাংশনটা এক্সিকিউট করবে না। স্ক্রল করলাম, 200 পিক্সেল করলাম, বসে গেছে। সেকেন্ড টাইম আর জায়গা মতো ফিরতেছে না, কারণ আমরা এলস দেইনি, যে আদারওয়াইজ কি হবে এটা বলিনি। এখানে আমরা বলে দিই, নিচেও লিখতে পারি আমরা চাইলে, এলস। এলস মানে কি, যখন স্ক্রলটা 200 পিক্সেল না হবে তখন কি হবে? এই এলসটা কি একটা ওই ব্র্যাকেটে লিখতে হবে না? হ্যাঁ, এখানে তো কন্ডিশন বসানোর প্রয়োজন নেই। কন্ডিশন বসানোর প্রয়োজন, আমরা মাঝখানে প্রয়োজনে আরো কন্ডিশন বসাইতে পারি। ঠিক আছে, রিমুভ ক্লাস, রিলোড করেন, স্ক্রল করলাম, ধাক্কা দিচ্ছে তাই না, নিচেরটা চলে উপরে ফিক্সড হয়ে গেছে, আবার জায়গা মতো চলে যাচ্ছে। আমরা একটা কাজ করি, style.css এ হ্যাঁ ট্রানজিশন দিব, হেডার পেজে ট্রানজিশন দিয়ে আসি, কারণ হেডার পেজে ক্লাসটা তো আমার সবসময় আছে, এটাকে ট্রানজিশন দিই। ট্রানজিশন ওয়াল লিনিয়ার 0.3 সেকেন্ড। এখানে অ্যানিমেশন তৈরি করা যায়, অনেক কাজ করা যায় এখানে নিজের খুশি কার খুশি মতো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে ধাক্কা দিচ্ছে, এটা ভালো লাগতেছে না, এখন কি করার? এখানে কেমন জানে দেখতে ভালো লাগতেছে না, আপনারা একটা কাজ করতে পারেন, কই ফিক্সড, যখন ফিক্সড ক্লাসটা বসে যাবে তখন একটা বক্স চালু হবে, 0 0 তারপর কত, সাপোজ 15 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা কমাই দিই, সমস্যা কোথায়? সেভ করি, হালকা শ্যাডোর মতো হইল। আচ্ছা, এই হলো একটা জিনিস। আর ট্রানজিশন, ট্রানজিশন শুধু আপনার এক জায়গা পাবে, আসার সময় পাবে, যাওয়ার সময় পাবে না। আপনি যদি চান যে এখন না আমি অ্যানিমেশনের মতো করবো, একটু উপর থেকে স্ক্রল করে আসবে আবার ভিতরে যাবে, সেক্ষেত্রে একটু একটু ডিফিকাল্ট, ওটা আমি করে দেখাবো পরে, এখন করলে বুঝবেন না, এলোমেলো হয়ে যাবে। এখানে যদি আমরা এক ক্লাস না দিয়ে ওই ডটের পর সিএসএস লিখে তারপর কাজ করি, সিএসএস লিখে হ্যাঁ করতে পারেন, করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এত ধাক্কাধাক্কি করাটা আমার পছন্দ হচ্ছে না, এটা হলো প্রশ্ন। সেক্ষেত্রেও আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি দেখেন, style.css চলে যাই, এই যে হেডার বিজিটা, আমি এটাকে কমেন্ট করি আগে, না হলে বুঝতে আপনাদের হয়তো কষ্ট হবে, প্রথম থেকে করি, নতুন ভাবে করি। সেভ করি, হ্যাঁ আচ্ছা সেভ করি, মূল অবস্থায় ফিরে গেল। আমি এখন চাচ্ছি এই উপর থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা নরমালি পজিশন অ্যাবসলিউট থাকবে, তাহলে জায়গা সে যেটা না নেওয়ার সেটা কিন্তু সেই পজিশনে সে চলেই আসলো, ফিক্সড হওয়ার মতো পজিশনে সে এমনিতেই আছে, তাই না? আচ্ছা করেন, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে করে দিলাম 0, মানে সবসময় ওর জায়গায় থাকে, হ্যাঁ লেফট থেকে করে দিলাম 0, অর্থাৎ সে জায়গা ছেড়ে দিলে সে যে অবস্থা থাকার কথা ছিল সে সেখানেই আছে। এরপরে জেড ইন্ডেক্স যেগুলো দেওয়ার দিয়ে দেন, জেড ইন্ডেক্স করে দেন আপনি। আর এখন কি করব,
এখন এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, যেই পর্যন্ত আমরা চাচ্ছি যে সে ওই জায়গাটা থাকুক, এই পর্যন্ত জায়গায় আমি ফাঁকা রাখবো ওই জায়গাটা, বুঝেননি? এই ব্যানারটা আমি নামাই দেবো, নিচে নামাই দেবো, ব্যানারের উপর আমি মার্জিন দিয়ে ফাঁকা রাখবো। ক্লিয়ার? সো এটা ব্যানারে না করে আমি চাইলে এটা বডিকেও করতে পারি। কেন করবো? কারণ আমার ওয়েবসাইটে তো মাল্টিপল পেজ হইতে পারে, সব পেজে যে এখানে ব্যানার থাকবে ব্যাপারটা তো এরকম না। কিন্তু আপনি ব্যানার যদি নিচে নামান তারপরে তো লোগো ডিটেইলস এর উপরে উঠে গেছে। ঠিক করতেছি, আরেকটু ঠিক করতেছি, ঠিক করতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, বডিতে চলে যাই। কই 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 কই, নেই বডি, তাই না? বডি, এখানে আমি চাইলে প্যাডিং টপ করতে পারি, মার্জিন টপ করতে পারি, যা খুশি তাই করতে পারি। প্যাডিং টপ করলাম, প্যাডিং টপ সাপোজ 150 পিক্সেল। এখন দেখেন এটাকে নিয়ে এসে নেমে গেল, এটা প্রবলেম না? কারণ কি? কারণ হচ্ছে আমরা শুধু এটাকে পজিশন করছি, এটাকে তো পজিশন করিনি। এক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেটা কি? এই যে আমার টপ এরিয়া, এই যে আমার হেডার এরিয়া, এই টোটালটাকে কাট করে আমি এখানে একটা ক্লাস নিতে পারি, হেডার নামে ক্লাস নিতে, তাই না? টপ বার নামে একটা ক্লাস নিলাম, পেস্ট করে দিলাম, সমস্যা? এখন যত কাজ করব এই টপ বারের সাথে নিয়ে কাজ করব, তাহলে দুইটা সেকশন একত্রে কাজ করতেছে। দেখেন এবার কিভাবে করি। এটাকে সেভ করি, টপ বারকে আমি কপি করে কোথায় কাজ করছিলাম, এই যে এখানে, এইটার আগে আমি বলে দিলাম টপ বার। এই যে হেডারের সাথে যে জিনিসপত্র আমরা দিয়েছিলাম সেটাকে এখানে না দিয়ে করে দিলাম আমি টপ বার, ওটাও হেডারের সঙ্গে থেকে যাবে। সেভ করি, ছোট হয়ে গেছে, হওয়ারই কথা, কারণ সেখানে তো আমরা বিজি এরিয়া অ্যাড করিনি। বিজি এরিয়া অ্যাড করলে তো উইথ 100% পাইতো। আমরা একটা কাজ করি, এখানে আমরা উইথ 100% বলে দিই, সমস্যা কোথায়? উইথ 100%। ক্লিয়ার? এবার দেখি যে এইটুকের হাইট কত, এটার হাইট কত, সেটা আমরা আপাতত ম্যানুয়ালি দিয়ে আসি, দেখে আসি। এখানে করছিলাম 80 পিক্সেল হেডার, আর টপ কই 32, 80 আর 32 112। সো এখানে আমরা প্যাডিং টপ করে দিলাম 112 পিক্সেল। বুঝতে পারছেন কি করলাম? এখন তো আর মানে কি বলা হয়, কোনো ভয় নেই, কারণ এখন সে যে জায়গার বসার কথা সেখানে সে বসে আছে। যদিও দেখে মনে হচ্ছে যে না, কেমন জানি সে তার মতো করে আছে, এরকম তো কিছু না। আচ্ছা, এখন কি করবো দেখেন। কমেন্ট আমার মতন করেই করি, সমস্যা কোথায়? বা এতটুকু আমরা পুরোটাই করি, যতবার করবো ততবার আমাদের কাজ ক্লিয়ার হবে। উইন্ডো যখন স্ক্রল করা হবে, ফাংশন রান হবে, এরপরে স্ক্রল টপটা ধরি, লেট দিয়ে ধরি, সমস্যা নেই। সে আগের মতো ইফ স্ক্রল টপ যদি বেশি হয় 200 পিক্সেলের, তাই তো? এখন অ্যাড ক্লাস হবে কার সাথে? টপ বারের সাথে। কপি করি, আবার এটাকে ধরি, ডট টপ বার অ্যাড ক্লাস। আমার মনে হয় ক্লাসটা এখনো তৈরি করিনি, তাই তো? তৈরি করে আসি ক্লাসটা। টপ বারটা উপরে লেখাটা উচিত ছিল, এটা উপরে কন্টেন্ট সবার আগে লিখে, এই যে এখানে বলে দিলাম আমি ফিক্সড
আচ্ছা, এক্ষেত্রেও একটা টেকনিক অবলম্বন করা ভালো, সেটা হচ্ছে যে আপনার তো এরকম ফিক্সড অনেক কিছুই থাকতে পারে। অনেক ওয়েবসাইটে দেখবেন যে যখন স্ক্রল করি ডান পাশে একটা ফিক্সড হয়ে যায়, বাম পাশে একটা ফিক্সড হয়ে যায়, থাকে না? সেখানেও এই ধরনের ক্লাস দিয়ে হয়, ঠিক আছে? স্ক্রল, হ্যাঁ, সেম ক্লাস। এরকম ভাবেই করা হয়। এখানে যেরকম আমরা বলতেছি, যখন যদি স্ক্রল উপর থেকে এত পিক্সেল হয়, সেখানে আমরা বলে দিলাম উপর থেকে যদি 500 পিক্সেল হয়, তাহলে ওই সেকশনটা পজিশন ফিক্সড হয়ে যাবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ফিক্সডটা সব ফিক্সড না, ওয়েবসাইটে সবগুলো ফিক্সড না। আমরা এই টপ বারের সাথে যদি ফিক্সড থাকে সেটাকেই যেন এক্সিকিউট করে কাজ করে। সেক্ষেত্রে দুইটা ক্লাস একত্রে লিখবো। আমরা জানি যে দুইটা ক্লাস যদি একত্রে লিখতে চাই, যদি এটা বোঝাইতে চাই যে দুটো ক্লাস একই জায়গার ক্লাস, তাহলে মাঝখানে স্পেস দেওয়া যাবে না, তাই না? সে এখানে আমরা জাস্ট চেঞ্জ করব কি, পজিশন হয়ে যাবে ফিক্সড, টপ থেকে হয়ে যাবে কত, ওই যে 32 পিক্সেল ছিল মনে আছে, উপরের ছোট্ট বারটা 32 পিক্সেল হাইট ছিল, করে দিলাম -32 পিক্সেল, ওইটুকু উপরে উঠে গেল। আর লেফট থেকে যা আছে তাই, তো লেফট থেকে দেওয়ার আর দরকার নেই, যেহেতু লেফট থেকে কোনো পরিবর্তন হবে না। সেভ করি, রিলোড করি, আর পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা। আবার ওই যে একটা বক্স শ্যাডো দিয়েছিলাম, যেকোনো একটা কালার দিলে হয়। বলা যাবে? এখন আর এই উপরে গেলে আবার সেই উল্টো উল্টা হয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নাই। আমি এখানে এলস বসাই দিই। আচ্ছা, এরকম লিখলে একটু গিজি গিজি হয়ে যায়, তাই না? কপি করি, পেস্ট করি, রিমুভ ক্লাস। খেয়াল করছেন আমি এমন কিছু দিয়ে তৈরি করিনি যে জিনিসগুলো আপনারা পারেন না, এমন জিনিস দিয়ে তৈরি করছি যেগুলো আমরা সবাই জানি। বাট এই জিনিসগুলোকে একটু সাজায় গোছায় ব্যবহার করাটা, নিজের থেকে ব্যবহার করা, কোনো কিছু আর কাঁপবে না, নড়বো না, চড়বো না, কিছু হবে না, সবটা জায়গা আমাদের ঠিক থাকবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। তো আজকে আমরা কি শিখবো বলেন? প্লাগইন শিখবো। চলেন তাহলে প্লাগইন শিখে আসি। প্লাগইন কাকে বলে? একটা শিখলাম আমরা লাইব্রেরি, jQuery লাইব্রেরি, তাই না? jQuery লাইব্রেরিটা কি বুঝলাম আমরা? যেখানে jQuery সব ধরনের কাজ করে দেওয়া থাকে, ফাংশন আকারে তৈরি করে দেওয়া থাকে লাইব্রেরির মতো, জাস্ট আমরা যেটা প্রয়োজন সেখান থেকে সেটা টান দিয়ে নিয়ে ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে লাইব্রেরি। আর আরেকটা হচ্ছে প্লাগইন। প্লাগইনটা হচ্ছে যে একই ধরনের কাজের জন্য, যেমন বলা যেতে পারে যে ছোট ছোট প্রজেক্ট করে করে রাখা আছে সেখানে, জাস্ট সেগুলো নিয়ে নিয়ে ব্যবহার করা। একই কাজের উপরে ছোট ছোট কিছু প্রজেক্ট করে দেওয়া আছে, জাস্ট সেগুলো নিয়ে নিয়ে ব্যবহার করা, এটাই হচ্ছে প্লাগইন। যেমন আমরা স্লাইডার ব্যবহার করব, সার্চ দেন jQuery, ধরেন ইমেজ স্লাইডার, আমরা আমাদের এখানে এই যে উপরে যে ইমেজটা, এটাকে আমরা স্লাইড করাবো, ডানে বামে স্লাইড করাবো। jQuery ইমেজ স্লাইডার প্লাগইন। দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে jQuery-script.net, ফ্রি একটা ওয়েবসাইট, এখানে অনেক প্লাগইন পাওয়া যায়, যেতে পারেন। গিটহাবে পাবেন, বিভিন্ন প্রজেক্ট পাবেন। তারপরে plugins.jQuery.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে পাবেন, অনেক জায়গা পাবেন। আমরা jQuery স্ক্রিপ্টে চলে যাই। এছাড়া অন্য পার্সোনাল ওয়েবসাইটও থাকে, খুঁজে বের করতে হয়। সেখানে যাওয়ার পরে ফার্স্ট অফ অল এই ডেমোগুলোকে ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে আমরা যেটা চাচ্ছি সেটা কিনা। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ফুল স্ক্রিন জুড়ে একটা আসুক, ইমেজ আসুক, ওই ধরনের চাচ্ছি। সো এটা আমরা চাচ্ছি না, এটা বাদ। এটা তো দেখে পছন্দ হচ্ছে না, এটা চলতে পারে, বাট
এখানেও কিছু প্রবলেম আছে, কারণ এখানে কোনো কন্ট্রোলার নাই। লেফট রাইটে নেওয়ার মতো কোনো কন্ট্রোলার নাই, মানে এটা অটো একটা নিজের মতো করে চেঞ্জ নিজের মতো করে চেঞ্জ করছে, এটাও বাদ। আমরা একটা কাজ করি, এইখানে একটা সার্চ দিই কষ্ট করে, এই যে ফুল ইমেজ স্লাইডার সার্চ। দেখি কোনটা ভালো লাগে। এই যে এটা মনে হচ্ছে সুন্দর লাগতেছে। এখানে দেখেন ইমেজের উপর আবার লেখাও যাচ্ছে। আচ্ছা, এক একটা করে দেখি। কন্ট্রোলার হ্যাঁ আছে, ফুল ইমেজ। এটা যেহেতু আমরা পেয়ে গেছি, ডাউনলোড দিস প্লাগইনে যেতে পারেন, অথবা এখান থেকে কোনটা, এটা মনে হয় না, এখানে ক্লিক করতে পারেন, একই জায়গা নিয়ে আসবে, দুইটা আলাদা। আচ্ছা, এটা দেখি। এখান থেকে আমরা ডাউনলোড তো করবোই, ডাউনলোড করার আগে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে লেখা থাকবে হয়তো হাউ টু ইউজ ইট, এভাবে লেখা থাকতে পারে, অথবা থাকতে পারে ডকুমেন্টেশন, অথবা লেখা থাকতে পারে হাউ টু ইউজ। দেখে বুঝতে হবে যে এখানে কি বলতে চাচ্ছে। ক্লিয়ার? এখানে তারা বলে দিচ্ছে যে এই প্লাগইনটা ব্যবহার করার জন্য আপনার কি কি লাগবে, সব তারা বলে দিচ্ছে। ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে কি slider.main.css, তার মানে একটা সিএসএস আমাদের লাগবে। তো সিএসএস টা অবশ্যই তারা এই ডাউনলোড করলে সেখানে দিয়ে দেবে আমাদেরকে। এরপরে লাগবে কি, এই যে code.jquery.com/jquery.main.js, তার মানে jQuery লাইব্রেরি ফাইলটা লাগবে আমার, ওটা তো আমার ইনক্লুড করা আছে, তো ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই। এরপরে লাগবে হচ্ছে slider.js, তার মানে এক্সট্রা লাগবে আমার একটা জেএস ফাইল আর একটা সিএসএস ফাইল, আর এই প্লাগইনটা এই লাইব্রেরির ফাইলের উপর ডিপেন্ডেন্ট, আমাকে যে করে লিংক আপ না করলে কাজ করাতে পারবো না। ক্লিয়ার গেল? এরপরে তারা কিছু HTML এর স্ট্রাকচার বলে দিয়েছে, HTML টা এভাবে লিখতে হবে। এটা দেখে আপনাকে বুঝতে হবে যে সে আসলে কি বুঝাইতে চাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে হুবহু এটাকেই আপনাকে ব্যবহার করতে হয়, করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে হয়, অথবা ম্যাক্সিমাম প্লাগইনেই হচ্ছে এই আপনার ক্লাস নেম, তারপরে এখানে দেখেন এসআরসি, এই ধরনের অ্যাট্রিবিউট নিয়ে কাজ করায়। সুতরাং এখানে আপনি ইউএল নেবেন নাকি ডিপ নেবেন সেটা আপনার ব্যাপার। বুঝাতে পারছি? ম্যাক্সিমাম প্লাগইনে এরকম কাজ করা হয় যে প্লাগইনটা মূলত কাজ করায় রাখে তারা ক্লাস নেম আইডি নেমের মাধ্যমে। এখন শুরুতে আপনি স্ট্রাকচার সাজানোর জন্য ডিপ দিয়ে সাজাবেন নাকি ইউএল এর দিয়ে সাজাবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। তারপর আমরা আপাতত যেহেতু একদম নতুন, আমরা এখানে যা বলছে হুবহু এটাই কপি করব। ওকে। 3 নম্বরে যত প্লাগইন আছে সব প্লাগইন হচ্ছে একটা বান্ডেলের মতো তৈরি করা, আলাদা একটা টেকনোলজির মাধ্যমে তৈরি করা। সো ওই পুরো প্লাগইনটা যদি রান করাইতে চান তাহলে আপনাকে একটা ফাংশন রান করাইতে হয়, কখনো ফাংশন রান করাইতে হয়, কখনো অবজেক্ট রান করাইতে হয়। ঠিক আছে? এখানে দেখেন ডট স্লাইডার, তার মানে হচ্ছে এই যে এখানে দেখেন একটা ক্লাস নিয়েছিলাম ডট স্লাইডার। ক্লিয়ার? তার সাথে স্লাইডার নামে একটা ফাংশন আমরা রান করাই দেব। সো এই স্লাইডারটা তৈরি করে দেওয়া আছে আমার এই slider.js এর ভিতরে। জাস্ট যখনই আমরা এরকম করে ব্যবহার করব তখনই আমার পুরো প্লাগইনটা রান হয়ে যাবে। কোথায় রান হবে? জাস্ট এই ক্লাসের ক্ষেত্রে, এই ক্লাসের সাথে, অন্য জায়গায় রান হবে না। ক্লিয়ার? এরপরে দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে। সেকেন্ড ব্র্যাকেট মানে কি অবজেক্ট আমরা বুঝি, তাই না? এই ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি চাইলে অবজেক্ট ব্যবহার করতে পারেন। কেন ব্যবহার করব? এই যে কি বলা হয়, স্লাইডারটাকে নিজের মতো করে হ্যান্ডেল করার জন্য, স্পিডটা কমানো বাড়ানোর জন্য, নিজের ইচ্ছা মতো সবকিছু করানোর জন্য, কাস্টমাইজ করার জন্য। ক্লিয়ার? এমনকি প্রিভিয়াস বাটন, তারপর নেক্সট বাটনটাকেও চেঞ্জ করা যায় নিজের মতো করে। তো চলেন ব্যবহার করি। ডাউনলোড করলাম, ওপেন করি, কাট করে, কোথায় এটা, এটা এখানে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম আমি স্লাইডার। ওকে।
দরকার নেই, আমরা এই প্রজেক্টেই করব, সমস্যা নেই। সো এখানে আমরা একটা নাম দিলাম অ্যাসেট। অ্যাসেটস নামে ফোল্ডারটা আমরা পরে রাখবো না, এখানে জাস্ট আমরা যে সমস্ত প্লাগইন নিয়ে কাজ করবো তার একটা ব্যাকআপ রেখে দেবো, যেন কোন কারণে যদি প্লাগইনটা নষ্ট করে ফেলি আমরা এখান থেকে নিয়ে আবার কাজ করাইতে পারি, এজন্য একটা জাস্ট ব্যাকআপ রেখে দেবো। স্টার্ট করে নিলাম। এটা আমরা যদি অনলাইন প্লাগইনগুলো ব্যবহার করি, যারা এটা ক্রিয়েট করে তাদের কি লাভ হয়? সো ওদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে, আপনি যদি এখানে একটা প্রজেক্ট জমা দিতে পারেন, আপনার সিভিতে লিখতে পারবেন যে আমার অমুক প্রজেক্ট অমুক জায়গায় অ্যাপ্রুভ করা আছে। না, অ্যাডভার্টাইজমেন্ট থেকে খুব বেশি ইনকাম আসে না, কম আসে। অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে আমাদের লাগবে কি জানি, স্লাইডার জেএস আর স্লাইডার সিএসএস, তাই না? সো আমরা নর্মালটা না নিয়ে আমরা মিনিফাইডটা নিয়ে নিলাম, একই তো জিনিস। দুটো কপি করলাম, পেস্ট করলাম, এখানে সিএসএস রাখলাম আমরা সিএসএস এর ভিতরে, জেএস রাখলাম জেএসএস এর ভিতরে। আচ্ছা, এখানে একটা ফাইল তৈরি করি, প্র্যাকটিস করার জন্য জাস্ট একটা ফাইল তৈরি করি। নাম দিলাম slider.html। সো এখানে আমরা HTML এর সিনট্যাক্সটা নিয়ে আসি, নাম দিলাম স্লাইডার, লিংক করালাম CSS, কোনটা আসবে slider.min.css টা নিয়ে আসি, আর লিংক করি CSS style.css টা নিয়ে আসি, অন্যগুলো আমার লাগবে না আপাতত, আমার না। আর নিচে আমার স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে, স্ক্রিপ্ট সার্সি জেএস, প্রথমে আনতে হবে লাইব্রেরি ফাইল স্ক্রিপ্ট src js, কোনটা slider.min.js, অবশ্যই এটা উপরে থাকবে। ওকে, আর আরেকটা নিব আমরা আমাদের কাস্টম জেএসটা, আমাদের এডিশনাল কাজগুলো করবো, যদি আমরা এডিট করতে চাই, মডিফিকেশন করতে চাই, সেগুলো সেখানে করব। আচ্ছা, এতটুকু আমার তৈরি করার কাজ শেষ, চলে আসছে। এখন এখান থেকে আমরা HTML এর স্ট্রাকচারটা নিয়ে যাই, কপি করি, মানে এখানে ক্লিক করলে আপনার এখান থেকে কপি করতে গেলে বাম পাশ থেকে 1 2 3 4 সহ কপি হয়ে যায়। এখানে ক্লিক করবেন, কোডগুলো দিয়ে দেবে। পেস্ট করলাম, আপাতত আমি কিছুই চেঞ্জ করতেছি না, যা যেভাবে আছে সেভাবে থাক, জাস্ট এখান থেকে ইমেজগুলোকে চেঞ্জ করে দিই। ব্যানারের ইমেজ আছে, তাই না? ইমেজেস, ব্যানারের ইমেজগুলো নিয়ে আসি, একই ইমেজ আমি বারবার রিপ্লেস করে দিই। সেভ করলাম, রিলোড করি, এই অবস্থায় আছে। ওকে, থাক, আপাতত থাক, অসুবিধা নেই। এরপরে কি করব, এই ফাংশনটা রান করাইতে হবে। কপি করেন, ফাংশনটা আমরা লিখবো custom.js এর ভিতরে, ক্লিয়ার? এখানে চাইলে আমরা কমেন্ট করে রাখতে পারি যে স্লাইডার, পেস্ট করে দিলাম। এখানে আমি যেহেতু ক্লাসের নাম চেঞ্জ করিনি আমার HTML এ, তাই ওখানে আমি চেঞ্জ করলাম না। এতটুকু করার পরে যদি রিলোড দিই, সরি, দেখেন আমার স্লাইডার কিন্তু রেডি। খুব কষ্ট প্লাগইন ব্যবহার করা, সব তারা হাতে তুলে যাচ্ছে, আপনি জাস্ট ব্যবহার করবেন, তাই না? ঘুমাচ্ছে কেন? এখন তো পাইলাম, এখন এটাকে আমরা একটু এডিট করি, আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করি, দেখি পারি কিনা। এডিট করার জন্য ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, অবজেক্ট আকারে করতে হবে। তো করি কাস্টম জেএস অবজেক্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ফুল স্ক্রিন চাচ্ছি না, আমি কন্টেনার এরিয়াতে চাচ্ছি, আসতে পারে না? কোনো অসুবিধা নেই, কোনো সিএসএস দরকার কি, আমার তো করা আছে কমন সিএসএস। কাট করেন, কাট করে কন্টেনারের ভিতরে ঢুকাই দেন।
আমার তো প্লাগইনটা কাজ করা শুরু করবে এখান থেকে, কাজ করা শেষ করবে এখান থেকে এখানে। সে এর আগে কি থাকলো পরে কি থাকলো আমার দেখার বিষয় না। সেভ করি, চলে আসছে। ক্লিয়ার? এই বডিকে উপর থেকে মার্জিন দিয়েছিলাম, সেই মার্জিনটা এখানেও পেয়ে গেছে, এটাও কোনো অসুবিধা না। আচ্ছা, হাইট উইথ সবই করতে পারবো, পারবো না এমন কিছু না, সবই করতে পারবো। স্পিডটা দেওয়া আছে 1 সেকেন্ড, কপি করলাম, আমি করে দিলাম 2 সেকেন্ড। 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, এটা জানেননি আপনারা। ঠিক আছে, অসুস্থ হয়ে পড়ছে 2 সেকেন্ড দেওয়ার পরে। এরপরে কি আছে? ডিলে। ডিলে মানে তো বুঝেন কত সেকেন্ড পরে শুরু হবে। আমি করে দিলাম ডিলে 0, সঙ্গে সঙ্গে শুরু করবে, সে দেরি দেরি করবে না, রিলোড দেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে। এরপরে কি আছে? এটা কি পজ অন হোভার, অটো প্লে ট্রু, বুঝতেই তো পারছেন যে সে অটোমেটিক প্লে হওয়া শুরু করবে। পজ অন হোভার, এখানে একটু বোঝার বিষয় আছে, কপি করি। পজ অন হোভার মানে কি, যখন হোভার করব তখন কি হবে, পজ হবে নাকি হবে না। যদি ট্রু দেই তার মানে হচ্ছে হবে, আর যদি না করতে চাই করে দেবেন ফলস। এটাকে বলা হয় বুলিয়ান। ট্রু এবং ফলসকে বলা হয় বুলিয়ান। বুলিয়ান আলজেব্রা, আলজেব্রা কি? বুলিয়ান আলজেব্রা কে চিনি না। ম্যাথে না, এটা ইসকিউএল, এটাই একটা প্রপার্টি, বুলিয়ানের একটা প্রপার্টি। কার্সর যে টেনে সমান কি হবে? মানে কার্সরে ক্লিক করলে প্লাগইনটা কিন্তু সুবিধার না, চলে যাচ্ছে। ফ্রি প্লাগইনের এই কিছু দুর্বলতা থাকে। মানে যাই হোক, আমরা মাউস এটাও ঠিকমতো কাজ করতেছে না, ফেলাই দিই, এটাও দরকার নেই, ফেলাই দিই। দেখি এবার ঠিক হয় কিনা। দুইটা, হ্যাঁ, 3টা আসলো, এরপরে দেখি কি আসে। এবার ঠিক আছে, তার মানে তাদের অবজেক্ট গুলো বসানো ঠিক নাই, অবজেক্ট গুলোর প্রবলেম আছে। তারপরে এখানে দেখেন, দেখে তো বুঝতে পারছেন এই যে উইথ হাইট নিজের মতো করে কাস্টমাইজ করতে পারতেছেন। প্যাজিনেশন, আচ্ছা, এটা হচ্ছে এই যে এটাকে সাধারণত ডটস বলা হয়, এর নাম দিয়েছে প্যাজিনেশন। এগুলো এটা কি ইনিশিয়াল স্লাইড, এগুলো হচ্ছে দিয়ে ট্রাই করবেন যে কোনটা কিভাবে কাজ করে, তাহলে তো বুঝতে পারবেন। এগুলো সব এক এক স্লাইডার এক এক রকমের থাকবে, কারোর সঙ্গে কোনো মিল নেই। তো যেটা যেরকম থাকবে সেটা সেরকম ব্যবহার করতে হবে। আপনার এমন হইতে পারে যে এখানে যারা বলছে অবজেক্ট আকারে ব্যবহার করতে হবে, সেখানে বললো যে না আমাকে ভেরিয়েবল আকারে ব্যবহার করতে হবে, করবেন। ওকে, সেখানে আরেকটা দিয়ে দিয়েছে, তারা দেখি এটা কাজ করে কিনা। ডিরেকশন লেফট করে দিয়েছে, আমি ডিরেকশন যদি রাইট করে দিই, না বাম সাইড থেকে ডান সাইডে যাবে, রাইট কাজ করে। তার মানে এদের এই প্লাগইনটা ভালো না, ডিরেকশন কাজ করতেছে না। বাদ, আমরা এই ধরনের স্লাইডারের জন্য আমরা সবথেকে বেশি ব্যবহার করি এবং সবথেকে পপুলার দুইটা স্লাইডার হচ্ছে, একটার নাম হচ্ছে সিলিক স্লাইডার আর একটা হচ্ছে আউল ক্যারোসেল। দুইটা স্লাইডার হচ্ছে মানে মোস্ট পপুলার স্লাইডারের জন্য। ঠিক আছে, ফ্রির ভিতরে ওয়েবসাইট স্লাইডার, এই যে প্লাগইন দেখালাম না, এই প্লাগইন স্লাইডার প্লাগইন ওখান থেকে এইগুলো কপি করে এনে শুধু নিজে ব্যবহার করতে পারবো। ফ্রির ভিতরে সবথেকে পপুলার হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে সিলিক আর একটা হচ্ছে আউল ক্যারোসেল।
এটা কি শুধু দুইটা না, এর মধ্যে আরো আছে, মানে বিভিন্ন ধরনের কয়েকটা আছে? দুইটা হচ্ছে স্লাইডারের নাম, তবে স্লাইডারের ভিতরে তো অনেকগুলো অপশন থাকে, আমি দেখাচ্ছি দুটোটাই দেখাচ্ছি, বাট এতটুকু মাথায় রাখেন। এছাড়া আরো অনেক স্লাইডার আছে, যেমন একটা স্লাইডার আছে যশোর স্লাইডার নাকি নাম জানি না, খুব সুন্দর একটা স্লাইডার, বাট ব্যবহার করাটা একটু ডিফিকাল্ট। আপাতত এগুলো স্কিপ করে যান, দেখেন কিভাবে স্লাইড হয়। বুঝলেন? মনে হচ্ছে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এরকম। এটাও কিন্তু জাস্ট স্লাইডার, তো এগুলো ব্যবহার করা একটু কষ্টকর। আর এখানে দেখেন বেশ কিছু স্লাইডার আছে ফ্রি, এই যে উপরে লেখা ফ্রি, আবার কিছু আছে প্রিমিয়াম। তো এখানে ফ্রির ভিতরে যে সমস্ত জিনিসপত্র আপনি পাবেন, এর থেকে বেশি পাবেন আমি যে দুইটার নাম বললাম সেই দুইটা। আর যদি যেহেতু আমরা কোডিং জানি, সেহেতু আমরা ওইগুলো ব্যবহার করে আমাদের মতো যা করে তাই করে ফেলতে পারবো। বুঝলেন? আর যদি কখনো বায়ার চায় যে না আমাকে মানে এই ধরনের ভালো ইফেক্ট দিয়ে বানিয়ে দিতে হবে, বলবেন যে ভাই এই ধরনের প্লাগইন পাওয়া যায়, প্লাগইন কিনে দাও, বসাই দিচ্ছি। Clear? তার কাছ থেকে প্লাগইন কিনে নিতে হবে। একবার কিনে কি একবারই ব্যবহার করবে? এগুলো লাইসেন্স ওরকম থাকে যে একবার কিনলে আপনি একবার ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোড স্লাইডার তো এর কোনো থাকে না, মাথা ধরতে পারবে না, ধরতে পারবে না, হ্যাঁ ব্যবহার করলে ধরতে পারবে না। তো ওটা চিন্তা করার কোনো কারণ নেই। মানে একজন কিনে দিলে আমি এটা ধরতে পারে হচ্ছে যদি ওয়ার্ডপ্রেস হয় বা পিএসপি এর কোনো প্লাগইন হয়, সেক্ষেত্রে ওরা ধরে ফেলতে পারে, কিন্তু এটা সাধারণত ধরতে পারে না। তো ওগুলোও ক্র্যাক করা যায়, ফটোশপের মতো বিশাল বড় সফটওয়্যার যদি ক্র্যাক করা যায়, এগুলো কেন করা যাবে না? ওকে, সো আমরা যাই। প্রথম নাম হচ্ছে স্লিপ স্লাইডার, আমি সব থেকে বেশি ব্যবহার করি এটা, স্লিপ স্লাইডার। এখানে যান, এখান থেকে ডেমোসে যান। ফার্স্ট অফ অল ডেমোস, এই যে একটা স্লাইডার, আমরা চাইলে ফুল স্ক্রিন স্লাইডার এরকম বানাইতে পারি। ঠিক আছে, সো এর পপুলারিটির সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই স্লাইডারের সব কন্টেন্ট আপনার হাতে তুলে দিয়েছে, আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে হবে। হ্যাঁ, ওরা একটা ফ্রেমের মতো তৈরি করে রাখছে, সবকিছু আপনার হাতে তুলে দিয়েছে যে আপনি আপনার মতো সাজায় নেন। এমন না যে ওরা একটা সাজাই দিয়েছে, আপনি এটা করতে গেলে কনফ্লিক্ট করবে, একটা সাথে একটা ঝামেলা করবে, এরকম কিছুই না, সব আপনার হাতে তুলে দেওয়া, জাস্ট আপনি আপনার মতো করে সাজায় নিতে হবে। এই জন্য এটা পপুলারিটি, যে সব কন্টেন্ট যদি আমার হাতে তুলে দেয়, তাহলে তো আমি যে কোনো ডিজাইনই করতে পারতেছি এগুলো দিয়ে। এরপরে দেখেন এরকম যদি মাল্টিপল আইটেম রাখতে চান করতে পারেন। এখানে দেখেন একই, এখানে দেখেন যখন আমরা আইটেম শেষ তখন এটার কাজ করে না। ঠিক আছে, রেসপন্সিবল করা আছে, এখানে রেসপন্সিবল করে ফেলানো যায়। এখানে দেখেন অনেক সময় দেখা যাচ্ছে এটা অনেক সময় লাগে যে ইমেজ গুলো বড় হলে ছোট হলে তখন কি করব, এটা করে ফেলা যায়। এগুলো ফ্রিতে মানে যেটা দেখালাম আমি একটু আগে, ওটাতে পারবেন না, এটা করতে গেলে বেশ ডিফিকাল্ট। এটা দিয়ে খুব ইজিলি করা যায়। এটা কি এখানে কন্টেন্ট হাইটটা সে হ্যান্ডেল করতেছে, এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করতে পারবো। এখানে দেখেন মাঝখানে একটা ফোকাস হয়ে আছে, উপরে উঠে আছে। এটা কি, এটা হচ্ছে অ্যাজাক্স দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এটা একটু কষ্ট করা হবে, যে যদি দেখা যাচ্ছে যে আমার ইমেজটা লোড হতে দেরি হচ্ছে, তখন আমি ওই জায়গায় একটা পিরিয়ড বসাই দিতে পারি, আমার মতো করে একটা জিনিসপত্র বসাই দিতে পারি। ঠিক আছে, এটা দরকার হয় মাঝে মাঝে। এরপরে এটা দেখেন, এখানে আরো সুন্দর সিস্টেম অ্যাড করেন। ঠিক আছে, আরো দেখবেন অনেক আছে এখানে। এইটা ব্যবহার করি আমরা নাকি, এটা অ্যাডভান্স, তারপরেও আমি ব্যবহার করি, কারণ আপনারা অলরেডি পারবেন, আশা করি। পারবেন না? ভিডিও তো আছে, ভিডিওর ভিতর থাকবে, দেখে দেখে ব্যবহার করেন। এখানে আমরা চলে যাই ইউজেস, এখানে চলে যাই। যাওয়ার পরে দেখেন তারা কি বলছে। এই স্লাইডারটা আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে, কারণ তারা সবকিছুই খুব সুন্দরভাবে করে দিয়েছে, খুবই সুন্দরভাবে তারা তৈরি করে দিয়েছে সবকিছু। এই জন্য এই স্লাইডারটা খুব ভালো লাগে আমার কাছে।
আমরা আমার মতো ডিজাইন করে, যে কোনো আমার মতো ডিজাইন করে সেই ডিজাইনের সাথে আমরা স্লাইডারটা অ্যাপ্লাই করে দিতে পারতেছি, কোনো ঝামেলা করবে না। যেমন দেখেন আমরা এখানে কাজ করি, আমাদের মূল যে স্লাইডারটা সেখানে আমরা কাজ করি। কই ব্যানার, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম তাই না, অসুবিধা নেই, আমরা স্লাইডারের ভিতরে নিয়ে কাজ করি। ফার্স্ট অফ অল তারা কি বলছে, একটা প্যারেন্টস ডিভ থাকবে, প্যারেন্টস ডিভের ভিতরে আমার কন্টেন্ট ডিভ থাকবে। ক্লিয়ার? এতটুকু দেখে তো বুঝছেন কি বোঝাইতে চাচ্ছে তারা। একটা প্যারেন্ট ডিভ থাকবে, এখানে বলে রয়েছে ইওর ক্লাস, দেখেন কত সুন্দর তারা বোঝাই দিয়েছে। এখানে আমার ইচ্ছা মতো আমি ক্লাস বসাবো, আমি এখানে বলে দিলাম নাম ব্যানার স্লাইডার, ওকে। আর এখানে হচ্ছে আমার প্যারেন্টস ডিভ, মানে যে ডিভ গুলোর ভিতরে আমরা কন্টেন্ট গুলো রাখবো সেগুলো রাখতে হবে এখানে। সো প্যারেন্টস ডিভের ভিতরে আমি একটা কাজ করি, এটা কেটে দিয়ে আমি একটা আইএমজি নিয়ে আসি, ইমেজেস স্ল্যাশ ব্যানার জেপিজি। ক্লিয়ার? আমার একটা প্যারেন্টস ডিভ, দুইটা, তিনটা, চারটা রাখলাম, দেখি কি হয়। চলে আসছে। আমরা আমাদের মতো কিছু সিএসএস করে আসি, এখানে সবকিছু আপনার হাতে, আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। সো একটা আইটেম আমরা সিএসএস করি, এরপরে যখন আমরা স্লাইডারটা অ্যাপ্লাই করব তখন সেই একটা আইটেমের মতো করে আসবে, বা আমরা যেরকম করবো সেরকমই আসবে। তো চলেন দেখি কিভাবে করা যায়। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে সিএসএস করি স্টাইল, সো বলে দিলাম ডট ব্যানার স্লাইডার, তার ভিতরে যে ডিপ, সরাসরি ডিপটাকে ধরি, উইথ করে দিলাম আমি সাপোজ 100%, হাইট করে দিলাম আমি 400 পিক্সেল। বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি এসে লাগবো? আমি বাহিরেই করি, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। এখানে করি গুলা স্লাইডার পেস্ট করলাম, এরপরে ডুপ্লিকেট করি, না বুঝলে জিজ্ঞাসা করেন, এতটুকু বোঝার কথা এগুলা। এর ভিতরে যে আইএম যেটা আছে এর উইথ 100% করে দিলাম, হাইটও করে দিলাম আমি 100%, অবজেক্ট ফিট কভার। আর এখানে এটাকে ধরি, বা এটাকে না ধরে আমরা চাইলে সে আগের মতো কন্টেনারের ভিতরে ঢুকাই দিই, যেন সে মাঝখানে চলে আসে। সরি, এতটুকু হচ্ছে আমার স্লাইডারের কন্টেন্ট। আচ্ছা রিলোড করি, চলে আসছে। এটা হচ্ছে আমার এক একটা আইটেম, ওকে। সো এইচটিএমএল এর কাজ আমার শেষ। তারা শুধুমাত্র এইচটিএমএল এতটুকু বলে দিয়েছে, কোনো সিএসএস তারা বলেনি। তার মানে হচ্ছে সিএসএস করার দায়িত্ব আমার মতো আমি করে নিতে হবে। আইটেমগুলোকে আমি দেখাবো না দেখাবো আমার ইচ্ছা। এরপরে তারা সিএসএস লিংক, একটা সিএসএস ফাইল লিংক করাইতে বলছে। আরেকটা এখানে একটা ফাইল দেখবেন যে slip-theme.css, এটা হচ্ছে এডিশনাল, চাইলে ব্যবহার করতেও পারেন, চাইলে নাও ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে যদি আমরা ডিভের মধ্যে ইমেজ নেব তখন কি আমাদের অবজেক্ট ফিট কভারটা দিতে হবে? ডিভের ভিতরে দেওয়াটা ভালো, কারণ আমি উইথ হাইট দুটোটা কন্ট্রোল করতেছি না, সেক্ষেত্রে অবজেক্ট ফিট কভার দেওয়াটা ভালো। সো আমি একটা কাজ করি, এত কিছু না দেখাই আমি সরাসরি ডাউনলোড করে ব্যবহার করা শুরু করি। এখান থেকে ডাউনলোড করি, খুবই পপুলার থিম ফরেস্টটা, দেখবেন অনেক থিমের ভিতরে এটা ব্যবহার করা হয়েছে, অনেক থিমের ভিতরে। সো কই অ্যাসেটস কই, এখানে পেস্ট করলাম, স্টপ করলাম। তাহলে আগে স্লাইডারে যে ফাইলগুলো ছিল লিখে দিতে হবে। কোনটা? আগেরটা আমি জাস্ট দেখালাম যে একটা প্লাগইন এভাবে ব্যবহার করতে হয়। না আপনি কি এখন যদি ডিরেক্ট ব্যবহার করবেন নাকি কোনো সমস্যা হবে? কারণ আপনি কিন্তু আগেরটা কেটে দিয়েছে, অলরেডি কেটে ফেলছে, আগেরটা কেটে ফেলছে। সো এখান থেকে আমরা নিয়ে আসবো
আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন যে যখন আমরা ফোল্ডার ওপেন করব, তো ফাইল খোঁজার একটা বিষয় আছে। এখানে সব জায়গায় যে ফাইল এক জায়গায় পাবেন ব্যাপারটা এরকম না। অনেক সময় এখানে বিভিন্ন ফোল্ডারের ভিতর থাকে, অনেক সময় থাকে ডিস্ক নামে ফোল্ডারের ভিতর থাকে, এসআরএস এর ভিতর থাকতে পারে, ঠিক আছে। আবার যেমন আমরা যখন ফন্টসম ডাউনলোড করছিলাম তখন দেখছিলাম যে সিএসএস নামে একটা ফোল্ডারের ভিতর রাখা হয়েছে। তো দেখে আমার বুঝে নিতে হবে যে আসলে কোথায় আছে, খুঁজে নিতে হবে। এখানে আমরা পাচ্ছি না, নেই। সিলেক্টের ভিতরে চলে যাই, এখানে দেখেন আমরা পেয়ে গেছি। select.main.js টা নিয়ে নেই আর select.css টা নিয়ে নেই, দুটো নিয়ে নিই। পেস্ট করলাম, CSS টা রাখলাম CSS এর ভিতরে, JS টা রাখলাম JS এর ভিতরে। লিংক আপটা করা আসি, এখানে slider.main.js থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো কোড তো আমার এমনি পাচ্ছে না, ঠিক আছে। আমরা একটা কাজ করি, শুধু শুধু একটা ফাইল কেন লোড করাবো, আমি বাদ দিয়ে দিই। select.css টা লিংক আপ করাই ফেলি, আর এখানে আমরা বলে দিই কই select.main.js। ক্লিয়ার? এদের তো বুঝছেন সবাই। তো লিংক আপ করানোর কাজও শেষ, এখন জাস্ট ইউজ করে দিতে হবে। ইউজ করানোর জন্য আমি সব থেকে যে উত্তম পদ্ধতি যেটা আপনাদের বলে দেবো সেটা হচ্ছে যে এখান থেকে ডেমোস এর ভিতরে গিয়ে আপনি দেখবেন যে কোনটা আপনার পছন্দ হয়, ঠিক আছে, কোনটা আপনার পছন্দ হয় সেই ডেমোটা এখান থেকে খুঁজে বের করবেন। ওকে, সাপোজ আমরা এরকম চাচ্ছি যে 3টা আইটেম থাকবে, এরকম চাচ্ছি, এখান থেকে এই কোডটুকু কপি করেন, কপি করে ওই কাস্টম জেএসএস এর ভিতরে, এটা আমার দরকার না, এটা ফালাই দিই বা এটা কমেন্ট করে রাখি, পেস্ট করে দিলাম। সো এখানে বুঝতেই পারছি আমাকে সিলেক্টরটা ধরাই দিতে হবে, কেটে দিই। নাম দিয়েছিলাম কি আমরা, এই যে প্যারেন্টসে যে নামটা দিয়েছিলাম আমরা, যে সেকশন আমার কাজ করবে। সো ব্যানার স্লাইডার, এখানে বলে দিলাম ব্যানার স্লাইডার। এখানে দেখেন ইনফিনিট মানে কি আমরা জানি, চলতে থাকবে। স্লাইড টু শো মানে কয়টা দেখাবে, কয়টা আইটেম, 3টা। স্লাইড টু স্ক্রল, একবার ক্লিক করলে কয়টা একসঙ্গে স্ক্রল হবে, 3টা। সেভ করি, রিলোড করি, আসছে এই প্রিভিয়াস বাটন চলে আসছে, নেক্সট বাটন চলে আসছে, করা যাবে। এখন এখান থেকে আপনি আপনার মতো করে কমান বাড়ান, এখানে করে দেন 2টা বা 1টা করে দেন। নেক্সট এবং প্রিভিয়াসে যখন আমি ক্লিক করব তখন 1টা করে করে আচ্ছা প্রিভিয়াস এর নেক্সট যদি আমার পাশে আছে সব কিছু করতে পারেন। আপনাকে 2টা বাটন আপনার হাতে ধরাই দিয়েছে, এখন বাটনটা কি স্টাইল করবেন, কোথায় রাখবেন না রাখবেন সব আপনার বিষয়। দেখাচ্ছি, ওটা একটু পরে দেখাচ্ছি। এখন এখান থেকে আমরা চলে যাই সেটিংসে। সেটিংস অনেক সময় দেওয়া থাকে আপনার অবজেক্ট দেওয়া থাকতে পারে, এখানে ফাংশনস দেওয়া থাকতে পারে, ঠিক আছে, ইউজেস দেওয়া থাকতে পারে, সেটিংস যা মনে দেওয়া থাকতে পারে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন আমরা অনেক সেটিংস পাবো। এই সেটিংস গুলো হচ্ছে সেটিংস। এখানে আমরা কি করে বুঝবো যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, কেমনে আমরা বুঝবো, এটা হচ্ছে প্রশ্ন। বললাম যে এক এক প্লাগইনে যাবেন, এক এক ধরনের নিয়ম, তারা এক এক রকমের ডকুমেন্টেশন দিয়ে রাখছে। কারণ হচ্ছে যে তারা অলরেডি জানে যে আমার এই প্লাগইনটা তারা ব্যবহার করবে, তারা জাভাস্ক্রিপ্টের মিনিমাম জ্ঞান হলেও তারা রাখে। যে কারণে সব যদি সেখানে যে আপনাকে যদি জাভাস্ক্রিপ্ট শেখাই দিয়ে বলে দেয়, তাহলে ডকুমেন্টেশনটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হবে না। যারা অলরেডি কিছু জানে তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে, তারা কিন্তু ওয়েবসাইটে আর ঢুকবে না। ক্লিয়ার? সো এখানে আমরা কি করে বুঝবো, এখানে দেখেন আমার স্লাইডারটা হ্যান্ডেল করার জন্য আমাদেরকে কি ব্যবহার করার কথা বলছে। অবশ্যই অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেহেতু অবজেক্ট, তাই না? সো এইখানে আমার এই যে সেটিংস এর যে জিনিসপত্রগুলো, এগুলো যদি ব্যবহার করতে হয় আমাকে অবজেক্ট আকারে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? সো এটা আমি অবজেক্ট আকারে ব্যবহার করব। এরপরে বলে দিয়েছে যে ভ্যালুটা কি থাকবে, ভ্যালুটা কোন টাইপের ভ্যালু থাকবে। মনে আছে ডাটা টাইপ ছিল, স্ট্রিং ছিল, ইন্টিজার ছিল, আবার আজকে একটা শিখলাম বুলিয়ান, মানে বুলিয়ান, ট্রু এবং ফলস। ওকে, সো এইটার ভ্যালু আমাকে ব্যবহার করতে হবে বুলিয়ান, হয়তো ট্রু নয়তো ফলস। যেমন ধরেন অটো প্লে,
অলরেডি আমরা বুঝি যে অটো প্লে কি জিনিস। তো অটো প্লে দিলে অটোমেটিক প্লে হবে। আমি অবজেক্ট আকারে এটাকে কপি করলাম, কপি করে এখানে একটা কমা দিয়ে সেকেন্ড লাইনে আর একটা নতুন অবজেক্ট লিখলাম। এভাবে লিখতে হয় আমরা জানি, লিখলাম। এরপরে ভ্যালু হিসেবে কি দেওয়া লাগবে, বুলিয়ান দেওয়া লাগবে, তার মানে ট্রু অথবা ফলস। তো এটা তো বলে দেওয়ার কিছু না যে ট্রু দিলে হবে ফলস দিলে হবে না, এটা বলে দেওয়ার কিছু না। তারপরও এরা আপনাকে আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে ডিফল্ট ভাবে কি দেওয়া থাকে, ডিফল্ট ভাবে দেওয়া থাকে ফলস। কোনো কারণে যদি এই টাইপটা না বোঝেন, এখানে চোখ দিলে বুঝে ফেলবেন যে এটা তো এই জিনিস। ওকে, ডিফল্ট ভাবে ফলস দাও, আমি করে দিলাম ট্রু। ট্রু ফলস লিখতে কোটেশন দিবেন না, বুলিয়ান লিখতে কোনো কোটেশন হয় না, ঠিক আছে। সেভ করলাম, রিলোড করি, দেখেন অটো করে শুরু হয়ে যাবে। ওকে, এখানে আর ঘাবড়ানোর কিছু নাই যে দিলাম হলো না কেন, না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ অনেক পরীক্ষিত। এটা খুব ভালো একটা স্লাইডার, খুবই ভালো একটা স্লাইডার। অটো প্লে স্পিড, অটো প্লে স্পিড, এটাকে আমি কপি করি। এটা অনেকটা ডিলের মতো কাজ করে সম্ভবত, দেখে আসি। করে দিলাম আমি 1000, মানে 1 সেকেন্ড। এখানে দেখেই আমরা বুঝবো যে INT, তার মানে ইন্টেজার, ইন্টেজার ভ্যালু দিতে হবে। অর্থাৎ আবার ভিতরে লিখে দিচ্ছে MS, তার মানে মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড আকারে ইন্টেজার ভ্যালু দিতে হবে। যদি না বোঝেন এটা দেখলেই বোঝা যাচ্ছে। রিলোড করেন, ক্লিয়ার। এরপরে কি আছে, আচ্ছা অটো প্লে অপারেশনের ভিতরে রাখা হবে না? কোনটা কোনটা, এটা এটা না লাস্টে অটো প্লে, এটা তো ইয়া এটা এর কোটেশনের ভিতর দিলেও হয় না দিলেও হয়। এটা আমি বলছিলাম যে অবজেক্টের যে কি বাম পাশে যেটা, ওটা কোটেশন দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। সে এখানে না দেওয়াটা বেটার, কারণ হচ্ছে এই ধরনের অবজেক্ট তারা অলরেডি তৈরি করে রাখছে, ভিতরে তৈরি করে রাখছে, আমরা জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। ডিফল্ট ভাবে দেওয়া দেখতে পারতেছেন, আমরা এখান থেকে জাস্ট রিপ্লেস হয়ে যাচ্ছে। সো একটা জিনিস তৈরি করা কেমন যেন সেটা এক প্রকার ভেরিয়েবলের মতো হয়ে গেছে, সেটাকে কোটেশনের ভিতরে না দেওয়াটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, কমা দিলাম, দেখি এরপর আর কি করা যায়। এখন দেখেন এই যে দুইটা, এই দুটোকে বলা হয় অ্যারো, রাইট অ্যারো লেফট অ্যারো। ওকে, আমি যদি চাই যে অ্যারোটা আমি দেখাবো না, অ্যারোটাকে হ্যান্ডেলিং করতে চাই, তো এখানে একটু খোঁজেন, এই দেখেন পেয়ে যাবেন অ্যারোস, কপি করেন, ফলস করে দিতে হবে। এটাও লাগবে অনেক সময়, আমাদের প্রয়োজন হয় যে অ্যারোটা আমি দেখাবো না, চলে গেছে। ওকে, আমি ফলস না দিয়ে আমি ডিফল্ট ট্রুটাই দিয়ে রাখি। এরপরে নিচে আমরা দেখতেছিলাম যে কিছু ডট ডট ছিল আইটেমগুলো ধরার জন্য, এটাকে বলা হয় ডটস। নিচে একটু খুঁজবেন, পেয়ে যাবেন ডটস, এই যে ডটস। এখানে ডটস এর নিজস্ব একটা ক্লাস নেম দিয়ে ডিজাইন করতে পারেন, সব কিছু করতে পারেন। আমি অত কিছু দেখাচ্ছি না, জাস্ট দেখে দেখে আপনারা বুঝেন, তৈরি করে ফেলবেন। ডটস করে দিলাম আমি ট্রু, ডটসটা ডিফল্ট ভাবে ফলস করা থেকে আমি ট্রু করে দিলাম। এই দেখেন চলে আসছে, ক্লিয়ার। মজার বিষয় কি দেখেন, ডটস এর ভিতরে তারা কিন্তু মানে আইটেম গুলো বলে দিয়েছে যে কত নম্বর আইটেম কত নম্বর আইটেম। এটা কিন্তু অ্যাজেজনের জন্য তৈরি করতে চান বেশ কষ্ট হয়, বাট তারা কিন্তু কাউন্ট করে বলে দিয়েছে। আমরা যদি চাই এটা রাখবো না, ফলাই দিতে পারি, আইকন দিতে পারি, যা খুশি দিয়ে করে দিতে পারি। সেটা কাজ করি, আমরা এটা নিয়ে কিছু এডিট করি, দেখে করতে পারি কিনা, নিজেদের মতো করে কিছু এডিট করি। ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি ডটসটাকে এইখানে নিয়ে যাব বা এই বরাবর নিয়ে আসবো, তাই তো। এখানে যেভাবে কাজ করলে সব থেকে ইজি হয় সেটা হচ্ছে ইনস্পেক্ট করে, ইনস্পেক্ট করবেন, করে দেখেন যে এখানে তারা বেশ কিছু ইনার HTML করে দিয়েছে, এগুলোকে সব ভিতরে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তারা পুশ করে দিয়েছে, ক্লিয়ার। এখানে দেখেন এই যে একটা ইমেল, তো এই ইমেল থেকে আমার বুঝে নিতে হবে যে আপনার এই ডটস গুলো তৈরি করা হয়েছে ইমেল এলআই এর মাধ্যমে। এখন ইমেলটাকে ধরেন, ইমেলটার নাম দেওয়া আছে স্লিপ ডটস, ক্লিয়ার। এই ক্লাসটাকে ধরেন,
ক্লাসটাকে এখান থেকে আমি কপি করলাম, এখানে চলে আসি, আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে ক্লাসগুলোকে পেস্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ কি, আপনার এই স্লাইডারটা তো আপনার এই থিমের একবার ব্যবহার করবেন ব্যাপারটা এরকম না। আপনার থিমে তো মাল্টিপল স্লাইডার থাকতে পারে, একটা ব্যানার স্লাইডার থাকলো, একটা সাইড বারের ভিতরে ছোট একটা স্লাইডার থাকলো, আর থাকে না ই-কমার্স সাইডে অনেক স্লাইডার থাকে। সেক্ষেত্রে আমরা এই স্লাইডারের আগে অবশ্যই এই সেকশনের নামটা অ্যাড করে দেব, যেন বুঝতে সুবিধা হয় যে এই সেকশনের স্লাইডারটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে একটা সেকশনের নাম দিয়ে দিই, আমরা বলে দিলাম ব্যানার। বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কথা না, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। ব্যানার, ব্যানারের ভিতরে যে স্লিপ ডটস, তার মানে পুরো ইউআরএলটাকে ধরে নিলাম আমি। তো এখানে আমি বলে দিলাম পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে করে দিলাম আমি 50%। ওকে, এই যে পুরো যে প্যারেন্টসটা, সেই প্যারেন্টসটা অটোমেটিক্যালি পজিশন ডিলিট করা আছে, তো সেটাকে আর কষ্ট করে করার প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে এখন একদম মিডল বরাবর নিয়ে আসি, বা একটা কাজ করি, এর ভিতরে এলআইটা ধরে আগে একটু কাজ করে আসি, তারপরে বাকি কাজগুলো করতেছি। এলআই একটা ক্লাস ধরতে পারছি, তার মানে ভিতরে সবকিছু ধরতে পারবো। এখন আমি করে দিলাম ফ্লোট লেফট, পাশাপাশি আনার জন্য এতটুকু থাকে আপাতত, ডানে চলে গেছে বেশি। আমি একটা কাজ করি, এইখানে আমি বলে দিলাম ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষরটা ধরি -50%। হয়ে গেল, চলে আসছে। আচ্ছা, হ্যাঁ উপরে উঠাবো, তাই? হ্যাঁ, উঠাইতে পারি ইচ্ছা। আমি এখানে করে দিলাম যে লেফট থেকে 50%, বটম থেকে করে দিলাম যেমন 30 পিক্সেল। আসছে 30 পিক্সেল জায়গা ছেড়ে সে চলে আসছে, আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, আমরা যা খুশি করতে পারি, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এটা দেখাচ্ছি। এরপরে দেখেন এই যে এলআই, এলআই এর ভিতরে এই যে 1 2 3 4 আছে, কার ভিতরে? একটা বাটনের ভিতরে, একটা বাটনের ভিতরে না, বাটন ট্যাগের ভিতরে। সেই বাটন ট্যাগটাকে ধরেন, এলআই পর্যন্ত আমার ধরা আছে, কপি করি, পেস্ট করে বাটন ট্যাগ থেকে ধরলাম, ধরে ফন্ট সাইজ করে দিলাম 0। একটু টেকনিক খাটালে হয়ে যায়, অত ঝামেলার দরকার নেই ভিতরে কন্টেন্ট কি করার। ফন্ট সাইজ 0, এই ক্লিয়ার। বাকি যতটুকু পাচ্ছে এটা হচ্ছে একটা বাটনের ভিতরে আপনার বর্ডার দেওয়া থাকে, সব বর্ডারটা রিমুভ করে দিলে অতটুকু দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড থাকে, বর্ডার থাকে। আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা হাওয়া করে দিই, বর্ডারটাও হাওয়া করে দিই। ট্রান্সপারেন্ট বর্ডার 0, ওকে, কিছুই থাকলো না। এখন কি করব, আমাদের হাতে তো এলআই আছে, এলআইটাকে ধরে আমরা আমাদের মতো এখন স্টাইল করে ফেলি। বলে দিলাম উইথ 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, বর্ডার রেডিয়াস যদি প্রয়োজন হয় দিয়ে দিলেন 50%। আসছে, মার্জিন তৈরি করে দেন, মার্জিন উপরে নিচে 0, ডানে বামে 5 পিক্সেল দিয়ে দেন, তাহলে একটার ভিতরে 10 পিক্সেল করে জায়গা হয়ে যাবে। কাজ করে? হ্যাঁ হ্যাঁ, করবো আমরা চেঞ্জ, কোনো অসুবিধা নেই।
কারসর করে দিলাম পয়েন্টার, যেন মানুষে বোঝে যে এগুলো একটা বাটন বাটন বা কিছু একটা। এবার কি এখানে দেখেন, হ্যাঁ হোভার করতে হবে? যদি আমি এরকম যেটা করে ক্লিক করবো সেটা সাদা হয়ে যাবে? হ্যাঁ করতে পারেন, হোভার আপনার হাতে তুলে দেওয়া, যা মনে চায় করতে পারেন। এখানে দেখেন এই যে এলআই, যেই এলআইটা আপনার, যে এলআই আইটেমটা দেখা যাচ্ছে সেই এলআইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? সেই এলআই এর সাথে একটা ক্লাস অ্যাড হচ্ছে, সিলেক্ট অ্যাক্টিভ, সিলেক্ট অ্যাক্টিভ, সিলেক্ট অ্যাক্টিভ। এই যে সেই অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এগুলোর কাজ কন্ডিশন বসানো। যদি স্লাইড হয়ে সে বামে চলে যায় তাহলে রিমুভ হয়ে যাবে সিলেক্ট, মানে সিলেক্ট অ্যাক্টিভ ক্লাসটা। সব একটা কাজ করি, আমরা এই ক্লাসটাকে ধরি, কই গেল, ধরে চলে যাচ্ছে কেন, কপি করি। এবার দেখেন কিভাবে করি, এটাকে আগে পেস্ট করে এখানে রাখি। এই এলআই এর সাথে আমার সিলেক্ট অ্যাক্টিভ ক্লাসটা বসতেছে, তাই না? এলআই এর সাথে তো বসতেছে। আমি এখানে চাইলে একটা ডট দিয়ে দিতে পারি যে এলআই এর সাথে সিলেক্ট অ্যাক্টিভ ক্লাসটা বসবে, অথবা চাইলে এলআই কথাটা তুলেও দিতে পারি, ইচ্ছা দিয়ে রাখলাম যেন আপনাদের মনে থাকে। এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। সব প্রোগ্রামিং করা আছে, আমরা জাস্ট নিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, খুব ইজি, এটা নিয়ে প্র্যাকটিস করেন। এবং এটা খুব স্ট্যান্ডার্ড মানের একটা কি বলা হয় প্লাগইন, খুব ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো ধরনের এরর আসবে না, কোনো ঝামেলা করবে না। এরপরে ধরেন এগুলো নিয়ে আমরা কাজ করব, এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। একইভাবে ইনস্পেক্ট করেন, এখানে দেখেন স্লিপ প্রেপ নামে একটা ক্লাস বসানো আছে বাটনের সাথে, খেয়াল করছেন? ধরেন এটাকে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, এরপর ধরতে পারবো। পেস্ট করলাম, এর সাথে আমি প্যারেন্টসের নামটা বলে দিলাম। হ্যাঁ তাও করতে পারবো, দেখেন করা দেখাচ্ছি আমি, সবই সম্ভব। আমি একটা কাজ করি, আগে যেটা বলেন ওটাই করি। আইকনের ভিতরে ভ্যালুটা চেঞ্জ করি, তাই না? আইকনের এখানে তো ফন্ট সাম আনার জন্য আমাকে মানে বুঝতেই পারছি কোনো কিছু আমাকে পুশ করতে হবে ভিতরে, মানে চেঞ্জ করতে হবে কিছু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এটার জন্য তারা হ্যান্ডেলার তৈরি করে দিয়েছে, এটার নাম হচ্ছে অ্যারো। এখানে খোঁজেন, উপরের দিকে আছে, এই দেখেন প্রিভ অ্যারো, নেক্সট অ্যারো। প্রিভ অ্যারোর ভিতরে টাইপ দেওয়া আছে কি স্ট্রিং, HTML, jQuery সিলেক্টর, অবজেক্ট, বহুত কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনার মনে চায়। ক্লিয়ার? আমরা স্ট্রিং ব্যবহার করব। ডিফল্ট ভাবে কি দেওয়া আছে, এই যে এই জিনিসটা দেওয়া আছে ডিফল্ট ভাবে, এই যে সেই বাটনটা দেখছেন, এই যে সেই ক্লাসটা সিলেক্ট প্রেপ, আর ভিতরে এই যে সেই প্রিভিয়াস কথাটা। আমরা একটা কাজ করি, প্রিভ অ্যারোটাকে কপি করি, পেস্ট করলাম। স্ট্রিং যেহেতু বসাবো সেহেতু আমাকে কোটেশনের ভিতরে লিখতে হবে, এতটুকু যেন মাথায় থাকে। এরপরে কই আমি ডিফল্টটাকে আগে নেই, ডিফল্টটা নিয়ে কাজ করাটা ভালো, তাহলে একটু ভেজাল কম হয় সব ক্ষেত্রে। আমি পেস্ট করলাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে দেখেন ভিতরে কিন্তু ডাবল কোটেশন ব্যবহার করা হয়েছে। যদি এরকম হয় যে ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে বাইরে কিন্তু ডাবল কোটেশন ব্যবহার করা যাবে না, যাবে না। আপনি যদি এভাবে লিখেন তাহলে কিন্তু এরর দেখাবে, দেখেন অলরেডি দেখানো শুরু করছে। ক্লিয়ার? ভিতরে যদি ডাবল কোটেশন ব্যবহার করেন, বাইরে সিঙ্গেল কোটেশন, আর ভিতরে সিঙ্গেল কোটেশন হলে বাইরে ডাবল কোটেশন। আর যদি ভিতরে কোনো কিছু না থাকে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এখানে প্রিভিয়াসটা বাদ দিয়ে আমি এখানে PREV 4টা অক্ষর রাখলাম, দেখি চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয় বুঝবো যে ঠিক মতো কাজ করতেছে। কাজ করছে, কাজ করছে। এখন দেখেন যদি কাজ করে তাহলে এই প্রিভটা বাদ দিয়ে এখানে যদি ফন্ট সামটা লিংক করে দিয়ে কাজ করবে না? বলো তো কথা। আমি করে দিই, স্লাইডারের ভিতরে যাই, এখানে ফন্ট সামটা লিংক করা আছে, CSS wall.main.css, আর এখানে কি আছে ফন্ট সামে দেখে আসি। বুঝতে কষ্ট হচ্ছে, আমি কিন্তু খুব স্লোলি যাচ্ছি যেন আপনাদের বুঝতে কষ্ট না হয়। একটা প্লাগইন ভালো করে শিখতে পারলে অন্যগুলো করতে পারবেন খুব ইজিলি।
এখানে করে দিলাম আমি প্রেপ, তার মানে লেফট। এটা নিয়ে আসি, কপি করি, কাস্টম জেএসএস এর ভিতরে এই প্রেপটাকে ফালাই দিয়ে বসাই দিলাম, সেভ করি। কারণ ওখানে আমরা যা বসাবো সেটাকে ওখান থেকে পিক করে আমার HTML এর ভিতরে বসাই দিচ্ছে। যখন এই HTML এর ভিতরে বসাই দিচ্ছি আমার লিংক করানো আছে, পেয়ে যাবে অলরেডি। এই যে পেয়ে গেছে, ক্লিয়ার। সো একটা তৈরি করতে পারলাম। এবার দেখেন নেক্সট অ্যারো, কপি করি, জি সেম, নেক্সট অ্যারো পেস্ট করলাম। এর ভিতরে ডিফল্ট যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আগে নিয়ে আসেন, কপি করি, পেস্ট করলাম। আর এখান থেকে এই আইকনটা নিয়ে আসি আগে, তারপরে ডিলিট করে দিচ্ছি। লেফটে যা করে দিলাম রাইট, সেভ করি। ওকে, এখন কি এটাকে এই মাঝখানে আনতে পারবেন না? দেখানো লাগবে, পজিশন দিয়ে নিয়ে আসবেন, সেম টু সেম। প্রেপটা দেখে আমি সাপোজ পজিশন অ্যাবসলিউট করে দেন, আর টপ থেকে করে দিলাম আমি 50% করে দিই। আর সাপোজ আমি লেফট থেকে করে দিলাম 15 পিক্সেল। ফন্ট সাইজ করে দেই সাপোজ 30 পিক্সেল। কিছু কাজ এখানে দেখাই আমি, না হলে গোলমাল পাকায় ফেলতে পারেন আবার। আচ্ছা, আমরা ইন্সপেক্ট করে যে HTML গুলো দেখতেছি বাড়তি, ওগুলো কি আমরা নরমালি দেখতে পারবো? না, নরমালি তো নেই। জাভাস্ক্রিপ্ট মনে আছে? জাভাস্ক্রিপ্ট কাস্টম জেএসএস এর ভিতরে অর্ডার করতাম, ওইখানে গিয়ে অ্যাপ্লাই হতো, কিন্তু দেখা যেত না। হয়ে গেল। হ্যাঁ, রিলেটিভ করা আছে অলরেডি। রিলেটিভ করে এটাকে জেড ইন্ডেক্স একটু বাড়ায় দেওয়া আছে, যে কারণে পজিশন অ্যাবসলিউট করলে সেটা নিচে চলে যাচ্ছে, ক্লিয়ার। সেক্ষেত্রে এখানে জেড ইন্ডেক্সটা একটু বাড়ায় দিবেন, জাস্ট 9 করে দিলেন। আচ্ছা, আমরা ইন্সপেক্ট করে তো HTML আর CSS দেখতে পারি, তাহলে জাভাস্ক্রিপ্ট কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ইনস্পেক্ট করে দেখা যায়, জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করে দেখতে হয়। এখানে ফাইল আছে জাভাস্ক্রিপ্ট, এখানে না, ভিউ পেজ সোর্সে গিয়ে দেখতে পারেন। ভিউ পেজ সোর্সে গেলেন, যাওয়ার পরে আমাদের ফাইল কই, এখানে, এখান থেকে খুঁজে বের করতে হবে। এমনি CSS এরকম একটা ক্লিক করে না সেটা না, ওরকম দেখার কোনো সুযোগ নেই। আমি দেখছি না, হয় না। আমি ট্রাই করছিলাম, হয় না। হয় না। এখানে কিছু রিকোয়েস্ট দেখা যায়, যে এই যে কাজগুলো হচ্ছে ব্রাউজারকে তারা কিছু রিকোয়েস্ট দিচ্ছে, ব্রাউজার কিছু রিকোয়েস্ট রিটার্ন করতেছে, এই কাজগুলো ব্রাউজারের ভিতর দেখা যায়, বাট ওটা দেখাই যায় খুব বেশি একটা বুঝবে এরকম কিছু না, ঠিক আছে? ওটা ভিন্ন জিনিস। কোনটা? বাটনের ভিতরে ফন্ট অসম, বাটন ট্যাগের ভিতরে ফন্ট অসম না, আর বাটন ট্যাগ ডিফল্ট ভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখে এবং একটা বর্ডার নিয়ে রাখে, ফালাই দিবেন, কোনো অসুবিধা নেই। এই যে এই সিলেক্ট প্রেপটা হচ্ছে আমরা বাটন থেকে পাইছিলাম, তাই না? এখানে বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড নাম দিবেন না, এটা ভালো না। বর্ডার করে দেন 0, চলে গেছে। এরপরে কার্সর করে দেন পয়েন্টার, যা খুশি তাই করে দেন কার্সর পয়েন্টার। আমরা বুঝতে পারতেছি সিলেক্ট প্রেপ যদি নাম থাকে তাহলে আরেকটা নাম আছে সিলেক্ট নেক্সট, দেখে বোঝা যাচ্ছে না? নেক্সট। আমরা একটা কাজ করি, এই সবগুলোকে কপি করি, কপি করে লেফটের জায়গায় করে দিলাম আমি রাইট। এটাকে আরো সহজে আরো শর্টকাটলি করা যায়, বাট ওটা দেখাচ্ছি না, ওটা পরে দেখাবো। দেখেন কত সুন্দর একটা থিম আমার রেডি হয়ে গেল। রেসপন্সিভটা আপাতত প্র্যাকটিস করার দরকার নেই, এতটুকু প্র্যাকটিস করেন। রেসপন্সিভটা আমি দেখাই দেবো পরে।
সো পারা যাবে না। এখানে গিয়ে আমার যদি মনে চায় যে আমি ফুল স্ক্রিন জুড়ে আনবো, স্লাইড টু শো করে দিলাম আমি একটা, পুরোটা জুড়ে আসতেছে। আবার এখানে যদি আমি কন্টেনার ব্যবহার করছিলাম, যে কারণে সে যতটুকু জায়গা পাইছে অতটুকু 100% করছে, কন্টেনারটা ফেলাই দিলাম, পুরোটা জুড়ে আসতেছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাপোজ আপনার এখানে আইটেম কয়টা, স্লাইড আইটেম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। আপনি করলেন কি, স্লাইড টু শো করে দিলেন চারটা, দেখি কি হয়। থাকবে কি করে, সে তো একবারে সব দিয়ে দিয়েছে। আপনার হাতে সে HTML দেওয়া, ফাঁকা থাকবে নাকি থাকবে, সবকিছু আমার মন মতো করবো, সবকিছু আমার মন মতো করে জাস্ট ওর রাস্তা ধরাই দেবো ওর হাতে। আচ্ছা, এখানে যদি চারটা জায়গা আমি 7টা করে দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, দেখি কি হয়। কোনো ধরনের প্লাগইনে কাজ করবে না, এক্ষেত্রে একটু হুঁশিয়ার হয়ে থাকতে হবে। অনেকে, আমার আগে একটা ব্যাচে এরকম একটা প্রবলেম হয়েছিল, আইটেম করছে একটা ছিল ব্যানারের ভিতরে, কাজ করে না, খুব হাই হতাশ। এটা করা যাবে না, ঠিক আছে, এটা দেখাই দিলাম যে এই এররটা আপনাদের হতে পারে। সলভ করে দিলাম আমি সাপোজ একটা। আচ্ছা, স্যার এটা ছিল কি সিলেক্ট স্লাইডার। এখানে প্রত্যেকটা নিয়ে একটু ঘাটবেন যে কোনটা কি কাজ করে, অথবা ডেমোসের ভিতরে যাবেন, গিয়ে এখানে দেখবেন যে এখানে তারা এক্সট্রা কি ব্যবহার করছে, এই জিনিসটা আসলে কি কাজ বোঝার ট্রাই করবেন। ইনফিনিট, বুঝতে পারছেন কি কাজ। এখানে রেসপন্সিভটা আপাতত বোঝার দরকার নেই, কারণ এখানে কিছু ব্যাক পয়েন্টের কাজ আছে, ওটা আমি পরে দেখাবো। এখানে গিয়ে দেখেন যে এই জিনিসটা কেমন তৈরি করলো তারা, আপনি এরকম কিছু তৈরি করবেন। হ্যাঁ, এখানে দেখেন স্লাইড টু শো বলে কোনো কিছু নেই, সরি স্লাইড টু শো আছে একটা, স্লাইড টু শো আছে একটা, স্লাইড টু স্ক্রল করে কোনো কিছু তারা রাখেনি। স্লাইড টু শো একটা, কিন্তু দেখাচ্ছে কতগুলা, যতটুকু ধরে ততটুকু দেখাচ্ছে, তাই না। এটা কাজ করে কোনটার মাধ্যমে, এই যে এখানে দেখেন, এই যে ভেরিয়েবল উইথ ট্রু, এই লাইনটার মাধ্যমে সে যতটুকু আপনার উইথ ততটুকু সে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে। ট্রাই করবেন, দেখলেই তো বুঝবেন যে একটা পর একটা দিবেন, দেওয়ার পর দেখবেন যে কোনটা আসলে এই কাজটা করলো। আমাদের লাগবে কোনগুলো, আমি যতটুকু দেখালাম এতটুকু লাগে, এর থেকে বেশি লাগে না। এছাড়া লাগে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে এটা লাগে মাঝে মাঝে, হ্যাঁ এটা লাগে, এটা মাঝে মাঝে প্রয়োজন হয়। কোনো কিছুই না, জাস্ট এখানে একটা দেবেন সেন্টার পয়েন্ট, ওই সেন্টার মোড ট্রু, জাস্ট সেন্টার মোড ট্রু করে দিলে এই সেন্টারে যে আইটেমটা থাকবে সেই আইটেমের সাথে ক্লাস অ্যাড হয়ে যাবে। ওই ক্লাসটা ধরে আপনার মন মতো আপনি ডিজাইন করে দেবেন, কি হবে না হবে। ক্লিয়ার? এটা কি আমরা যেটা করছি সেটা দিলেও হবে? হ্যাঁ, সেখানে দিলেও হবে। আমরা দিয়ে দেখি, দেখেন কি হয়। আচ্ছা স্যার, আমরা যদি দিই চারটে, মানে প্রথম কিসে চারটে মেজার, তারপর যদি আমরা সেন্টার রুট দিই, তখন কোনটা সেন্টার করব? দেখি কোনটা হয়। আমাদের 4টেই আছে মনে হয়। সেন্টার মোড ট্রু, আর এখানে কটা দেবো আমরা, 4টা। 4টাতে দেওয়া যাচ্ছে না, 3টে দিতে হবে। আইটেমে তো 4টা, আপনি যাই দেন না কেন ও সেন্টারটা করেই নেবে, ওর দায়িত্ব সেন্টার করার, ও করে নেবে, ওই টেনশন আমার করার দরকার নেই। ওকে, এই মাঝখানেটা দেখবেন, ইন্সপেক্ট করে দেখবেন যে এখানে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, আর কিছু না। অবশ্যই হয়েছে, কেন হবে না। এটা তাই না, ওই আচ্ছা অটো পেলে দেওয়া আছে, মানে অটো পেলেটা উঠাই দিই।
ইন্সপেক্ট করি, এই যে দেখেন স্লিক সেন্টার আছে, অবশ্যই থাকবে। এই স্লিক সেন্টার ধরে আপনি একটা কাজ করে রাখেন, আপনার ট্রান্সফর্ম স্কেল একটু বড় করে ফেলেন, কালারটাকে একটু চেঞ্জ করে ফেলেন, করা যাবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, না থাকার কোনো কারণ নেই। তো এখানে সেন্টার মধ্যে একটু ঝামেলা হয় যে ডান বামে একটু রেসপন্সিভ থাকে, এটা করে নিতে হয়। ট্রাই করেন, না পারলে আমি দেখাবো। কারণ দুই পাশের দুইটা ইমেজের অর্ধেক অংশটা বাইরের দিকে চলে যায়, বাইরের দিকে যাওয়ার যে ট্রাই করে তখন তো সেকশনের বাইরে চলে গেল, তখন একটা প্রবলেম হয়। ওভার পুরো হিডেন করে রাখবেন যে বাইরের যে অংশটা গেছে সেই অংশটা দেখা যাবে না, হয়ে গেল, সমস্যা কোথায়? এরপরে কোনটা দেখলাম, এটা তো তেমন একটা প্রয়োজন হয় না। আর প্রয়োজন হতে পারে এটা, জাস্ট এই যে ফেড ট্রু করে দেবেন, ফেড ট্রু। তো সেন্টার মোডটা আমার প্রয়োজন নাই, আমি ফেড ট্রুটা দেখাই। ফেড ট্রু তো আপনার একটা বেশি আইটেম থাকাটা যৌক্তিক না ফেড ট্রুর ক্ষেত্রে। একটা আইটেমে তো একটা জায়গা থেকে চলে যাওয়া আরেকটা আসবে। স্লাইড টু শো একটা, হ্যাঁ একই ইমেজ এজেন্টের পাওয়া যাচ্ছে না। এইভাবে করে করে দেখবেন, সবকিছু দেখানো পসিবল না, দেখবেন আপনারা নিজেরা দেখবেন, দেখার পরে যদি কখনো আটকে যান না পারেন সেটা আমি দেখাই দেবো। ওকে, তো আরেকটা কথা যেটা বলছিলাম কোনটা, আওয়াল ক্যারোসেল। মূলত ক্যারোসেল বলতে বোঝায় যে মাল্টিপল আইটেম একসঙ্গে স্লাইড হয়, এটাকে বলা হয় ক্যারোসেল। ওকে, স্লিপটা এক প্রকার ক্যারোসেল স্লাইডার। আওয়াল ক্যারোসেল, এখানে যান, আওয়াল ক্যারোসেলের কিছু এক্সট্রা বেনিফিট দেওয়া আছে যেটা আপনার স্লিকের ভিতরে নেই, নিজের করে নিতে হয়, এখানে করে দেওয়া আছে। সেইখানে অনেক প্রকার ডেমোতে চলে যান, অনেক ধরনের ডেমো পাবেন এখানে। এখানে অনেক, এগুলো হচ্ছে সব ডেমোর কি বলা হয় গ্রুপ। বেসিকে চলে যাই, জাস্ট নর্মাল একটা স্লাইডার, কিছু না। এই যে এখানে গিয়ে দেখবেন যে ওই যে সেই রো ট্রো মার্জিন 10, মার্জিন 10 দিলে মাঝখানে মার্জিন হয়ে যাবে, এটা সিলিকে নেই। ন্যাপড রো, ন্যাপ বলতে তার কি বোঝাইছে, এই যে এটা সিলিকে বোঝাইছিল আপনার কি মনে আছে, সিলিকে কি বলছিল, অ্যারো, আর এখানে বলছে ন্যাপ, এতটুকু ডিফারেন্স। তারপরে রেসপন্সিভ, রেসপন্সিভ তো পরে, সেম টু সেম, HTML স্ট্রাকচার সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। এটা ছিল আমার বেসিক। এখান থেকে যদি জানেন রেসপন্সিভে, এটাকে যদি আমি ছোট করি রেসপন্সিভে করে দিই, দেখি কি হয়। ক্লিয়ার? কোনটা কিন্তু আমার ভাঙতেছে না, অটোমেটিক্যালি যতটুকু ধরার দরকার অতটুকু সে ধরে নিচ্ছে। বুঝতে পারছি? এটার পপুলারিটি খুব, মানে খুব জনপ্রিয়, এটাও দুটোটা সমান পরিমাণ জনপ্রিয়। যখন যেটা ব্যবহার করার প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করবেন। এখানেও দেখেন কি করছে, আচ্ছা রেসপন্সিবল কিছু একটা ভিউ দিয়ে দিয়েছে তারা, দেখে বুঝে নেবেন কোনটা কিভাবে কাজ করছে। আচ্ছা এরপরে দেখি আর কি আছে, সেন্টার। বুঝতে পারছেন সেন্টার কোনটা? সেন্টার আইটেমটা আপনাকে ধরাই দেবে। হ্যাঁ, সেন্টার আইটেমটা আলাদা একটা ক্লাস সে অ্যাড করে দেবে, সেই ক্লাসটা ধরে আপনি কাজ করতে পারবেন। এখানে একটা দেখেন নতুন একটা স্টাইল, এই স্টাইলটা এসে নেই, সিলিকে নেই, এখানে আছে। হ্যাঁ এটা এটা না, সিলিকে হচ্ছে যখন শেষ হয়ে যেত তখন এখান থেকে আবার নতুন করে শুরু হতো, বাট এটা নতুন করে শুরু হবে না। হ্যাঁ শেষ তো শেষ, এই যে শেষ, আর এই পাশে আসবে না। আচ্ছা কোড দেওয়া আছে, সিলেকে সিলেকে আপনার শেড যখন হবে অটোমেটিক্যালি পয়েন্টটা শুরু হয়ে যায়, লুপ দেন বা না দেন, অ্যাট্রিবিউট দিয়ে ওটাকে হ্যান্ডেল করার মতো অপশন দেওয়া নেই।
করে নেওয়া যায়, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে তখন। স্যার স্টেজ প্যাডিং কি? কোনটা? এটা দেখে কি আছে, এটা আমি ভালো জানি না, হয়তো এই যে এই পাশে দুটো এরকম ধরে স্টাইল দিয়ে দিয়েছে, এটাকে একটা নাম দিয়েছে এরকম, এটাই মনে হয়, দুই পাশে একটু প্যাডিং দিয়ে অল্প একটু অংশ বের করে দিয়েছে, এটাই একটু নাম দিয়েছে। এটা হচ্ছে অনেক সময় আপনার প্রয়োজন হয় কি ইমেজের প্রিভিউ দেখানোর জন্য, বিভিন্ন ইমেজ প্রিভিউ দেখানোর জন্য দুই পাশে দুটি ইমেজ থাকে, এটা আকর্ষণ বাড়ে যে এরপরে ইমেজটা আসতেছে, এরকম তৈরি করার জন্য লাগে। আচ্ছা, এখানে দেখলে নিজেরাই বুঝবেন, আমি শুধু বের করে করে দেখাচ্ছি, প্র্যাকটিস করেন। জাস্ট সিলেক্টটা আগে ধরবেন, যখন সিলেক্টটা আপনার মোটামুটি মনে হবে যে না আমি বুঝতেছি, অসুবিধা হচ্ছে না, তখন এটাকে ট্রাই করবেন, এটা ওপেন করে ট্রাই করবেন। এখানে আরেকটা জিনিস আছে, আপনারা দেখবেন যে ভিডিও অ্যাড করা যায়, ভিডিও তো সিলেক্ট অ্যাড করা যেত, এটা কোনো না, ডিবের ভিতরে ভিডিও নিয়ে রাখলেন, সমস্যা কোথায়, তাই না? এখানে একই জিনিস, তারা একটু আলাদা করে নাম দিয়েছে। এটার ভিতরে মজার যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এই যে একটা জিনিস আছে, মাউসের হুইল ঘোরাবেন, এই একটা জিনিস আমার কাছে ভালো লাগে, এটা লাগে অনেক সময়। আর আরেকটা আছে সেটা হচ্ছে অ্যানিমেট, বুঝছেন? পাওয়ারপয়েন্টে স্লাইডগুলো যেভাবে আসে। হ্যাঁ, এখানে স্লাইড পাবেন, স্লাইড একটা লিস্ট দেওয়া আছে কোথায় জানি, আমার এটা বেশি লাগে না, খুব একটা ব্যবহার করিনি এখন পর্যন্ত। আচ্ছা, ডেমোসে যাই, একটা লিস্ট দেওয়া আছে কোথায় জানি, এই সেগুলো কোথায় দেখলাম, ডাউনলোডে কি? এই যে অ্যানিমেট, ফেড আউট দিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে বলে দিয়েছে, দেখেন এই যে এলিমেন্টগুলো আপনি কোনটা ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে এই element.css চলে যাবে, এই যে একটা লিংক তারা দিয়ে দিয়েছে, এই যে এখানে যত স্টাইল আছে সব স্টাইল ওখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? যে স্টাইলটা চান জাস্ট এই যে এনিমেট আউট এর ভিতরে নামটা, এখান থেকে নামটা কালেক্ট করে নামটা বসাই দেবেন, হয়ে গেল। বুঝতে পারছি? সহজ না, কঠিন? সব তৈরি করে দিয়েছে, আপনি জাস্ট ব্যবহার করবেন। আর ব্যবহার করার জন্য জাভাস্ক্রিপ্টের ওই বললাম বেসিক নলেজটা লাগবে, যে কোনটাকে বলে লুপ, মানে কোনটাকে কি বলে না বলে এতটুকু জানলেই হয়ে যাবে, অবজেক্টটা বোঝা, ঠিক আছে, ফাংশনটা লেখা, এতটুকু। আর যেহেতু এগুলো তৈরি করা যে কোয়ারি যে, সেহেতু আরো সহজ হয়ে গেছে, এত লম্বা কোড লিখতে হয় না, যে কোয়ারির মতো সিলেক্টর বলে দিয়ে জাস্ট ফাংশনটা ধরা দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আজকে কি আর দেখাবো না এই প্রথম থাকবে?